আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এমন একটা অধ্যায় নিয়ে কথা বলতেছি যেটা তোমরা 90% ভেবে রাখছো যে শিওর স্কিপ। ঠিক আছে, বাংলাদেশে এই বছরে এইচএসসিতে যতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিবে তার 90% স্টুডেন্ট ভেবে রাখছো যে পঞ্চম অধ্যায় বা সি প্রোগ্রামিং থেকে আমি সিকিউ আসলে স্কিপ করব। এখন আসলে কি তোমার স্কিপ করা উচিত? এখানে কোশ্চেন, তোমার যদি এখনো পর্যন্ত কখনোই জীবনে তুমি যদি পঞ্চম অধ্যায় না পড়ে থাকো, আসলে তোমার স্কিপ করা উচিত। আমি তোমাকে এখন আর পড়তে বলবো না, এখন আর পড়ার সময় নেই, এখন পড়ে তুমি কিছু বুঝবে না, পড়ে বুঝলেও তুমি পরীক্ষায় লেখা আসতে পারবে না। সো এরকম কেউ থাকলে আমার ক্লাস করার এখন দরকার নেই, বাদ দাও। বাট যারা জীবনে একবার হলেও এই যে 2টা বছর ছিল একবার হলেও সি প্রোগ্রামিং পড়ছো বা টুকটাক করে শেষ করছো, জীবনে কয়েকটা হলেও স্কুলে পরীক্ষা দিছো, কলেজে পরীক্ষা দিছো, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে এই ক্লাসটা করো। এই ক্লাস থেকে সিকিউ এর যে টাইপগুলো দেখাবো বা এমসিকিউ এর যে টাইপগুলো দেখাবো, ক খ যেগুলো দেখাবো, এখান থেকে তুমি 90% শিওর তুমি কমন পাবা। 90% কেন? আর আসলে আরও বেশি, 95। আমি সেফ থাকার জন্য একটু কমায় বলছি, কারণ এবছরে কি সব বোর্ডে সেম কোশ্চেন হবে। সো কি সিকিউ এর টাইপগুলো কি অবশ্যই খুবই প্রেডিক্টেবল। তবুও কি অনেক সময় সি প্রোগ্রামিং থেকে একটা ঘ একটু কঠিন করে ফেলে বা একটা এমসিকিউ একটু কঠিন করে ফেলে, ওগুলো হয়তো তোমার কমন আসবে না, তোমার ওগুলো কমন মাসে লাগবে না। যারা 90+ পায় তাদেরও সব পারা লাগে না। ওকে, তো সবার জন্য এই বার্তা দিয়ে যে যারা একবার হলেও এর আগে পড়ছো তাদের জন্য আমার সাজেশন থাকবে স্কিপ করার প্ল্যান এখনই নিও না, এই ক্লাসটা করে রাখো, নিজে একটু প্র্যাকটিস করো, তাহলে আর এর থেকে বেশি কিছু ভালো লাগবে না। তুমি এই ক্লাসটা করার পরে তোমার যদি আগে পড়া থাকে, এর সাথে তুমি হচ্ছে নিজে একটা রাত দিয়ে, মানে একটা সন্ধ্যা থেকে একদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খালি সি প্রোগ্রামিং পড়বা, এরপরে তুমি পরীক্ষা দিও। সি প্রোগ্রামিং তুমি অবশ্যই সিকিউ আনসার করতে পারবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তো চলো, আমি মোহাম্মদ তানভীর ফারুক তোমাদের সাথে আইসিটির এই পঞ্চম অধ্যায়ের টেস্ট পেপার সলভ ক্লাসটা স্টার্ট করতেছি। তো প্রথমে আমাদের কি আছে? প্রথমে আমাদের অনেকগুলো এমসিকিউ আছে, আমরা খুব দ্রুত মোটামুটি এক্সপ্লেনেশন করে এমসিকিউগুলো শেষ করে যাবো। ওকে চলো। নিচের কোনটি ভোলাটাইল মেমোরি? ভোলাটাইল মেমোরি মানে কি? ভোলাটাইল মেমোরি মানে হচ্ছে তোমার কারেন্ট চলে গেলে কি ওই মেমোরি থেকে তোমার ডাটাটা হারায় যাবে না, তাই তো? ওকে, এই ভোলাটাইল মেমোরি কোনটা? তোমার যেন হার্ড ডিস্কে সবসময় ডাটা থাকে, রমে থাকে, ডিভিডিতে থাকে, র্যামে হচ্ছে তোমার কারেন্ট চলে গেলে ডাটাটা কি ডিলিট হয়ে যায় র্যাম থেকে। তো এখানে র্যাম কি একটা ভোলাটাইল মেমোরি। এরপর কি আছে? নিম্ন গতি থেকে উচ্চ গতির সব সঠিক ক্রম কোনটি? মানে কি এখানে বিভিন্ন টাইপের মেমোরি দেওয়া আছে, ভার্চুয়াল মেমোরি, রেজিস্টার আর র্যাম। তো এইগুলোর ভিতরে কোনটা সবচেয়ে বেশি নিম্ন গতির? সেটা হবে বামে, আর যেটা সবচেয়ে বেশি উচ্চ গতির সেটা হবে ডানে। এখন আমি বলি, এই ভার্চুয়াল মেমোরি, র্যাম, রেজিস্টার তিনটাই হচ্ছে ভোলাটাইল মেমোরি। মানে কি এগুলো হচ্ছে প্রসেসরে থাকে, এগুলো এই কারণে একটু বেশি স্পিডি হয়, অ্যান্ড এগুলো কি হচ্ছে তোমার কারেন্ট গেলে কি এখান থেকে ডাটা ডিলিট হয়ে যায়। তবুও এই তিনটার ভিতরেও কি কয়েকটা আসে বেশি ফাস্ট আর কয়েকটা আছে কি কম ফাস্ট। ভার্চুয়াল মেমোরি বলতে কি তোমার এখন ফোনে দেখো যে ফোনে অ্যাকচুয়ালি 4 GB র্যাম, কিন্তু তোমার হচ্ছে ওই যে এটা কি ডিজিটাল র্যাম দিয়ে তোমাকে বলে যে হচ্ছে আসলে 6 GB র্যাম, তাই তো? সো ওগুলো হচ্ছে তোমার ভার্চুয়াল মেমোরি, এগুলো আসলে স্পিড অনেক কম হয়। তো ভার্চুয়াল মেমোরি অবশ্যই প্রথমে থাকবে, এরপর থাকবে র্যাম, এরপর থাকবে রেজিস্টার। কারণ রেজিস্টার কি সবচেয়ে ছোট, রেজিস্টার সবচেয়ে কম ডাটা থাকে, আর যেখানে সবচেয়ে কম ডাটা থাকে সেটা কি নর্মাল স্পিডটা একটু বেশি হয়। এটা তো এইভাবে তোমরা এমসিকিউতে মনে রাখো। এখন তোমাকে আমি একদম বেসিক শেখাতে যাবো না, তুমি এটুকু মনে রাখো তাহলে তোমার হবে। ওকে, তো তুমি কি মনে রাখবা? যেখানে সবচেয়ে কম ডাটা স্টোর হয় সেখানে কি তোমার স্পিডটা সবচেয়ে বেশি হয়, তাই তো? সো এটা হচ্ছে তোমার আনসার, যে ভার্চুয়াল মেমোরি, র্যাম, রেজিস্টার। ওকে আচ্ছা, এবার আগে সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? সফটওয়্যার, তুমি ধরো একটা অ্যাপ বানাবা, অ্যাপ বানানোর জন্য তোমার কি লাগবে? তোমার কি হার্ডওয়্যার লাগবে? অবশ্যই লাগবে। তোমার কি প্রোগ্রাম লাগবে? অবশ্যই লাগবে। তোমার কি কম্পিউটারের ভাষা লাগবে? অবশ্যই লাগবে। তোমার কি ফার্মওয়্যার লাগবে? ফার্মওয়্যার তো ফার্মের উপরে বিল্ড করতে, তাও এখানে সবচেয়ে বেশি কোনটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট? তোমার এই যে কম্পিউটার ভাষা ব্যবহার করে তুমি হচ্ছে একটা সফটওয়্যার তৈরি করবা, তাই তো? হার্ডওয়্যার লাগবে, এটা বাই গিভেন, এটা আসলে আমি অবভিয়াস আনসার সেটা ধরতেছি না। তোমার এখানে আনসারটা হবে হচ্ছে কম্পিউটার ভাষা। তুমি কি বিভিন্ন ধরনের কম্পিউটার ভাষা বা প্রোগ্রামিং ভাষা ইউজ করে কি তুমি হচ্ছে সফটওয়্যারটা তৈরি করবা। আর প্রোগ্রাম মানে বেসিক্যালি একটা সফটওয়্যার, তো প্রোগ্রাম দিয়ে তো মানে যে তুমি বুঝতে পারছো, এটা হচ্ছে তোমার মোর অ্যাপ্রোপ্রিয়েট আনসার। আচ্ছা, কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? আমাদের যে সি আছে, সি হচ্ছে স্ট্রাকচার ওরিয়েন্টেড। সি কি? স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। তাহলে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড কোনটা? অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে এখানে জাভা। এছাড়াও আরেকটা কি আছে? এছাড়াও অবজেক্ট ওরিয়েন্টেড আরেকটা আছে হচ্ছে পাইথন। এগুলো সব এমসিকিউতে আসবে, এছাড়া কোথাও আসবে না, সো ওগুলো জেনে রাখা ভালো। ওকে আচ্ছা, এবার আসি যে অ্যাসেম্বলি ভাষায় নেমোনিক কোড কোনটি? অ্যাসেম্বলি ভাষা কি? অ্যাসেম্বলি ভাষা হচ্ছে দ্বিতীয় স্তরের ভাষা, তাই তো? দ্বিতীয় স্তরের ভাষা কি হয়? দ্বিতীয় স্তরের ভাষা ওয়ান আসিস ইউজ না করে বিভিন্ন নেমোনিক কোড দিয়ে তোমার হচ্ছে কাজগুলো করা হয়। এর ভিতরে একটা নেমোনিক কোড কি? এই যে ডিভ। ডিভ মানে কি? ডিভ মানে হচ্ছে ভাগ, ডিভিশন বা ভাগ, ঠিক আছে? এছাড়াও অ্যাসেম্বলি ভাষা আরও ইউজ করা হয় তোমার হচ্ছে অ্যাড, তারপর হচ্ছে সাবস্ট্রাকশন, সাবস্ট্রাকশন মানে বিয়োগ, অ্যাড মানে যোগ, আর হচ্ছে গুণের মাল্টিপ্লিকেশন বা এমইউএল, ঠিক আছে? আচ্ছা, এবার আগে নিচের কোনটি উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে? মানে কি তুমি একটা ভাষা লিখে দিছো, সেটাকে কি কম্পিউটারের ভাষা বা মেশিন ভাষা বা কম্পিউটারের ভাষা 0 আর 1-এ তোমার হচ্ছে কি
পরিণত করে। এটা কে করে? এটা আমরা সবাই জানি, তাই না? অনুবাদক প্রোগ্রাম করে। অনুবাদক প্রোগ্রাম করে কোনটা? তোমার হচ্ছে ডিবাগার, এডিটর, অ্যাসেম্বলার, কম্পাইলার। এখন অ্যাসেম্বলার আর কম্পাইলার দুটোই অনুবাদক প্রোগ্রাম, কিন্তু এর ভিতরে উচ্চস্তরের ভাষা হচ্ছে কম্পাইলার। মানে কি বলি, উচ্চস্তরের ভাষা কম্পাইল করে বা উচ্চস্তরের ভাষাকে অনুবাদ করে হচ্ছে কম্পাইলার। কারণ কম্পাইলার কোনটাকে কাজ করে? সি নিয়ে কাজ করে, এছাড়া অনেক ল্যাঙ্গুয়েজে কাজ করে। তো হচ্ছে কম্পাইলার হচ্ছে তোমার উচ্চতর ভাষাকে কি মেশিন কোডে রূপান্তর করতে। তো এখানে তোমার এখানে মেইন আনসারটা কি, যেহেতু ওয়ার্ডিং উচ্চতর বলে দিয়েছে, তো এখানে তোমার আনসারটা কি কম্পাইলার, তাই তো? আচ্ছা, এবার আসি সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা? সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে, এটা কি কম্পিউটার ভাষা। আর যেখানে তোমার হচ্ছে যে প্রোগ্রাম ভাষা সেম হবে সেটা কম্পিউটার ভাষা 0 আর 1, আর মেশিন ভাষাও কি আলটিমেটলি 0 আর 1। তার মানে কি এখানে সরাসরি সম্পর্ক তৈরি করতে পারতেছে মেশিন ভাষা। এবার আসি প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি? সর্বনিম্ন স্তর মানে হচ্ছে সবচেয়ে প্রথম স্তর বা সবচেয়ে খারাপ স্তর। এটা কে বলো তো? এটা আমরা সবাই জানি, তাই না? মেশিন ভাষা। কারণ মেশিন ভাষা কি সবচেয়ে প্রথম স্তরের ল্যাঙ্গুয়েজ, এটা কি শেখা সবচেয়ে কঠিন, এখানে কোড করা কি সবচেয়ে বেশি কঠিন, তাই তো? আচ্ছা, এবার আসি কি কোনটি মধ্যম স্তরের ভাষা? এটা অলওয়েজ মনে রাখবা, আমাদের পরীক্ষা যদি আসে আর যদি সি অপশন থাকে তাহলে অবশ্যই সি হচ্ছে তোমার মধ্যম স্তরের ভাষা। ওকে, আচ্ছা, এবার আসি যে কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চস্তরের ভাষার সুবিধা পাওয়া যায়? সি ভাষায় তোমার হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চস্তরের ভাষার সুবিধা পাওয়া যায়। সি ভাষাতে কি হার্ডওয়্যারটাও ভালোই কন্ট্রোল করা যায়, যেগুলো একটা স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রাম। ওকে, আচ্ছা, এবার আসি যে কোনটি স্বাভাবিক ভাষা? এটা আসলে সবাই দেখছো, তাই না? স্বাভাবিক ভাষা মানে কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এখন কি এআই গুলো কি ন্যাচারালি কথা বলতে পারতেছে? তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে এগুলো বানানো হচ্ছে, এনএলপি বা তোমার দেখবা এখন হচ্ছে তোমার নিউরাল, কি বলবো, এখনকার কম্পিউটার বুঝতে ন্যাচারাল প্রোগ্রামিং হচ্ছে সম্পন্ন কম্পিউটার আসতেছে, উইন্ডোজে এখন বিভিন্ন প্রোগ্রাম রাখতেছে। আর তোমাদেরকে যখন আমি পঞ্চম স্তরের ভাষা পড়াইছিলাম তখন বলছিলাম যে এই যে পঞ্চম স্তরের ভাষা এমনভাবে তৈরি করা হচ্ছে যে একদম কি মানুষের ভাষার সাথে মিলে যাবে। তো এখানে অবশ্যই কি স্বাভাবিক ভাষা বলতে পারছি কিনা, মানুষের ভাষা টাইপে বোঝানো হচ্ছে, তাহলে স্বাভাবিক ভাষার সাথে কি এই যে পঞ্চম স্তরের ভাষা বা 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজটা কি পুরোপুরি মিলে যাবে, তাই তো? আচ্ছা, এবার আসি যে কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? চতুর্থ প্রজন্মের ভাষা আমরা কি জানি? আমি তোমাদেরকে শিখেছি যে চতুর্থ প্রজন্ম দেখলেই তোমার মনে নিয়ে চলে আসবা এসকিউএল, ঠিক আছে? চতুর্থ প্রজন্ম দেখলে তুমি কি বলবা? এসকিউএল বলবা। এখন এর সাথে ইন্টেলেক্ট হচ্ছে একটা চতুর্থ প্রজন্মের ভাষা, ঠিক আছে? এখানে যেহেতু এসকিউএল নেই, এটা একটা ভালো ঠিক, এটা তোমাকে জানতে সুযোগ করলো যে ইন্টেলেক্ট কি একটা নতুন প্রজন্মের চতুর্থ প্রজন্মের ভাষা, তাই তো? নতুন যত জ্ঞান তুমি এমসিকিউ থেকে পাবা তত তোমার ভালো। ওকে, আচ্ছা, উচ্চস্তরের ভাষায় লেখা কোডকে মেশিন কোডে রূপান্তর করার জন্য প্রয়োজনীয় উপাদান হলো। তার মানে কি উচ্চতর ভাষায় লেখা একটা কোড সেটাকে মেশিন কোডে রূপান্তর করার জন্য অনুবাদক প্রোগ্রাম। আমরা কি জানি অ্যাসেম্বলার একটা অনুবাদক প্রোগ্রাম, কম্পাইলার একটা অনুবাদক প্রোগ্রাম, ইন্টারপ্রেটার একটা অনুবাদক প্রোগ্রাম। তাহলে এখানে তোমার আনসারটা কি? এই যে ঘ নাম্বারটা হচ্ছে তোমার আনসার, তাই তো? আচ্ছা, এবার আসি ইন্টারপ্রেটারের কাজ কি? আমরা কি জানি ইন্টারপ্রেটার একটা অনুবাদক প্রোগ্রাম। ইন্টারপ্রেটার কি করে? ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অনুবাদ করে, তাই তো? একটা লাইনকে হচ্ছে তোমার আগে মেশিন কোডে রূপান্তর করে, তারপর সেটার উপর ডিবাগ করে, তারপর আরেকটা লাইনে যায়, তাই তো? সো ইন্টারপ্রেটার কি করে? ইন্টারপ্রেটার এক লাইন করে অনুবাদ করে। আর কম্পাইলার কি করে? কম্পাইলার পুরো কোডকে কি একবার অনুবাদ করে, তাই না? আচ্ছা, এরপরে যাই উচ্চস্তরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে কোনটি? উচ্চস্তরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটি, এই যে পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ, একটু আগে বললাম এটা কে করে? এটা হচ্ছে কম্পাইলার করে। কম্পাইলার কই? এই যে আনসার, বুঝতে পারছো? আচ্ছা, এরপরটা কি আছে? এরপরটা আছে উৎস। আচ্ছা, এখানে বেসিক্যালি এরকম হয়, এটা এরকম একটা দাগ হবে, এটা আসে নাই কোশ্চেনে। উৎস প্রোগ্রাম থেকে তোমার মাঝে কিছু একটা আছে, তারপর ওই উৎস প্রোগ্রাম থেকে তোমার এই মাঝের এটা হয়ে তারপর তোমার হচ্ছে বস্তু প্রোগ্রাম পরিণত হয়েছে। এটি আসলে কি আমি বোঝাই। ধরো আমরা যে একটা কোড করি না, ধরো আমরা যে কোডগুলো করি এই কোডগুলোকে বলা হয় তোমার হচ্ছে সোর্স কোড। এগুলোকে কি বলা হয়? সোর্স কোড। তারপর কম্পিউটারে বোঝার জন্য যে একে যে হচ্ছে 0 আর 1 এ প্রকাশ করা হয় বা পরিণত করা হয় সেটাকে বলে তোমার হচ্ছে অবজেক্ট কোড। কি বলে? অবজেক্ট কোড। এই দেখো, অবজেক্ট কোড মানে বস্তু প্রোগ্রাম, সোর্স কোড মানে উৎস প্রোগ্রাম। আর এই যে মাঝখানের এই অনুবাদের কাজটা কে করে? অবশ্যই তোমার হচ্ছে কে করে বলো তো? অনুবাদক প্রোগ্রামগুলো করে, তাই না? এখানে কে কে আছে? উৎস প্রোগ্রাম থেকে, আচ্ছা চিহ্ন থেকে কি হবে? উৎস প্রোগ্রাম, বস্তু প্রোগ্রাম। এখানে তোমার তো এই যে তিনটা আনসার তো হয়, সো কোনটা হবে না এটা হলো লিঙ্কার হইতো, যেহেতু হচ্ছে তোমার তিনটাই আনসার, সো তুমি এখানে বলতে পারো তিনটাই আনসার দিয়ে দাও, ঠিক আছে? মোস্ট প্রবলি এখানে না আসার কথা, সো এখানে তখন হচ্ছে এইটা আনসার হইতো। ওকে, আচ্ছা, এখন আসি অনুবাদক প্রোগ্রাম কত প্রকার? আমরা সবাই জানি, তাই না? অনুবাদক প্রোগ্রাম 3 প্রকার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, কম্পাইলার, রাইট? আচ্ছা, সো আনসার। এবার আসি প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহার করা হয়? প্রক্রিয়াকরণ মানে কি? ক্যালকুলেশন। এটা মানে কি? ক্যালকুলেশন। ক্যালকুলেশন এখানে কোনটা ইউজ করা হয়? এখানে আয়তক্ষেত্রে ইউজ করা হয় না? আয়তক্ষেত্রে ইউজ করা হয়। তার মানে এখানে কি এই যে এটা এরকম ইউজ করে। তোমরা তো সবাই ফ্লোচার্ট করছো, তাই না? সো আয়তক্ষেত্রে ইউজ করা হয়, তো এটা কি
আয়তক্ষেত্র, রাইট? আচ্ছা, এবার আসি প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইনপুট বা আউটপুটের চিহ্ন হিসেবে কোনটা ইউজ হয়? ইনপুট বা আউটপুটের চিহ্ন হিসেবে ইউজ হয় এই যে এইটা, বা এটা কি, এটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিক, ওকে। আচ্ছা, এরপর টাকা ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং মডেলের বৈশিষ্ট্য? ইনহেরিটেন্স কি, প্রোগ্রামিং মডেল এখানে কি বুঝাইছে এসব তোমার এখন জানার দরকার নেই, তোমরা খালি মনে রাখো যে ইনহেরিটেন্স হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা বৈশিষ্ট্য। তো এটা যদি এমসিকিউ, এটা এমসিকিউ ছাড়া কোথাওই আসবে না, আর যদি আসে তুমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখাই দেবা, ওকে। আচ্ছা, এবার আসি এই যে এই প্রতীকটি কোন কাজে ব্যবহার করা হয়? এটা কি, এটা ফ্লোচার্টের প্রতীক, তো এটা কি ডায়মন্ড, রাইট? ডায়মন্ড বা রম্বস। আচ্ছা, তো এটা কোন কাজে ব্যবহার করা হয়? এটা সবাই জানো, ডেটা ইনপুটের কাজে হচ্ছে সামান্তরিক, প্রক্রিয়াকরণে আয়তক্ষেত্র, যেটা আউটপুটে হচ্ছে সামান্তরিক। তার মানে কি এই যে সিদ্ধান্ত গ্রহণ বা হচ্ছে ওই যে কন্ডিশনাল থাকলে, কন্ডিশন থাকলে কি তোমার ডায়মন্ড চিহ্নটা ইউজ হয়। আচ্ছা, এরপর আসি প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটা? তুমি ধরো প্রোগ্রাম কোডিং এর কয়টা ধাপ আছে। প্রথমে হচ্ছে সমস্যাটা কি, সেই সমস্যাটা হচ্ছে নির্দিষ্ট করা, সমস্যা নির্দিষ্ট। তারপর সেটাকে হচ্ছে বিশ্লেষণ। তারপর কি করতে হয়? তারপর হচ্ছে ওটাকে হচ্ছে তোমার ডিজাইন করতে হয় যে তুমি কিভাবে হচ্ছে সমস্যাটার সমাধান করতে চাও। তারপর কি, তারপর হচ্ছে অ্যাকচুয়ালি তোমার কোডটা করতে হয়। কোড করার পর হচ্ছে কোডটাকে রান করতে হয় বা ইমপ্লিমেন্ট করতে হয়। এরপর কি করতে হয়? এরপর হচ্ছে তোমার সেটাকে সংরক্ষণ করতে হয়, সেই কোডটাকে কি সংরক্ষণ করতে হয়। তাহলে এখানে দেখো প্রোগ্রাম কোডিং এর এই যে কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটা? ডিজাইন, প্রোগ্রাম ডিজাইন। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার, কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বাধা দেয়? তোমরা যারা অ্যাকচুয়ালি কখনো কখনো প্রোগ্রামিং করছো, আমি তোদেরকে সবাইকে মানে এনকারেজ করেছিলাম যে এই পদ্ধতিটা পড়ার পর একটু কইরো। তো যারা অ্যাকচুয়ালি করছো তারা দেখছো যে কম্পিউটার কিন্তু অনেক সময় তোমাকে ভুল দেখায় যে তোমার এখানে প্রোগ্রামটা হয় নাই, দেখায় না? দেখায় তো। কোন সব ধরনের প্রোগ্রামে কি মানে সব ধরনের ভুলের জন্য কি কম্পিউটার দেখায়? কম্পিউটার সব ধরনের ভুলের জন্য চাইলেও দেখাতে পারে না, সব ধরনের ভুল কম্পিউটার ডিটেক্ট করতে পারে না। কম্পিউটার শুধুমাত্র এই যে সিনট্যাক্স ভুলটা ডিটেক্ট করতে পারে। সিনট্যাক্স মানে কি? দাড়ি, কমা, সেমিকলন, তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি, হচ্ছে ইনভার্টেড কমা, এইসব হচ্ছে ডিটেক্ট করতে পারে। যেখানে তোমার এটা হওয়ার কথা কিন্তু তুমি দাও নাই, সেখানে তুমি ওটাকে সিনট্যাক্স ভুল হিসেবে ধরে কম্পিউটার ওই সিনট্যাক্স ভুলটা দেখাতে পারে। কিন্তু কম্পিউটার কি এই যে ডেটা ভুল, যে কোনো মানে লজিক্যাল ভুল, রান টাইমের এগুলো কি কোনোটাই দেখাইতে পারে না, ওকে। শুধুমাত্র সিনট্যাক্স ভুলটা দেখায়। আচ্ছা, কম্পিউটার প্রোগ্রামে ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধন পদ্ধতি কি বলে? তার সংশোধন পদ্ধতিকে বলে বাগ, ডিবাগিং, ঠিক আছে? ভুলগুলোকে বলে বাগ আর তোমার সংশোধন পদ্ধতিকে বলে ডিবাগিং, ওকে। আচ্ছা, এবার আসি কোনটি সর্বজনীন ভাষা? সর্বজনীন ভাষা বেসিক্যালি হচ্ছে তোমার সি, ঠিক আছে? এটা মনে রাখবা। সর্বজনীন ভাষা বলতে এখানে আমাদের অধ্যায়ে সি বোঝানো হয় বা আমাদের বইতে সি বোঝানো হয়। আচ্ছা, সি প্রোগ্রামে ডেটা আউটপুটের জন্য ব্যবহৃত ফাংশন কোড, এটা সবাই জানো তাই না? ডেটা আউটপুটের জন্য হচ্ছে প্রিন্টএফ, ইনপুটের জন্য হচ্ছে স্ক্যানএফ, রাইট? আচ্ছা, সি প্রোগ্রামে কাঠামো সিকোয়েন্স কোনটা? কাঠামো সিকোয়েন্স বলতে তুমি অ্যাকচুয়ালি কোন সিকোয়েন্সে তুমি প্রোগ্রামটাকে স্টার্ট করো। তুমি এখন অপশনগুলো দেখো, অপশনগুলোকে তোমার প্রথমে আছে কি মেইন আগে, তারপর হচ্ছে ইনক্লুড। এটা কি হয়? এটা হয় না। আমরা কি জানি আগে ইনক্লুড আসে, তার মানে আগে ইনক্লুডে যায়, এই দুটোই বাদ। আগে ইনক্লুডে গেলে আগে ইনক্লুডে দেখো তোমার হ্যাশট্যাগ ইনক্লুড মেইন, আবার হ্যাশট্যাগ একটা ব্র্যাকেট তারপর মেইন। আমরা কি জানি তাই না? হ্যাশট্যাগ ইনক্লুড, তারপর এখানে একটা লেখা যায় তাই তো, এটা stdio.h বা math.h এরকম কিছু লেখা যায়, তারপর যে তোমার মেইন হয়, তাই? সো এখানে তোমার আনসার কোনটা হবে? এইটা, এই যে ব্র্যাকেট বাদে এটা হবে না, ওকে। আচ্ছা, এবার আসি ক্যারেক্টার ইনপুট দেওয়া যায় কোনটি দিয়ে? এটা ফরম্যাট স্পেসিফাই, তাই তো? তোমার এইটাতে ইনপুট দেওয়া যায় কি দশমিক সংখ্যা, এটাতে কি পূর্ণ সংখ্যা, এটাতে কি বড় ধরনের হচ্ছে দশমিক সংখ্যা। আচ্ছা, এই যে ক্যারেক্টার ইনপুট দেওয়া হয় %c দিয়ে, ওকে। আচ্ছা, এবার আসি ডাবল ডেটা টাইপ নির্ধারণে কত ধরনের মেমোরিতে কতটা বাইট প্রয়োজন? ডাবল ডেটা টাইপ বা হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমার ওই যে লং এলএফ, %lf, এই ডেটা টাইপটার জন্য তোমার অ্যাকচুয়ালি মেমোরিতে কত বাইট জায়গা দখল করে? এটা হচ্ছে 8 বাইট, ঠিক আছে? তোমার %d আর ইন্টিজারের জন্য তোমার দখল করে 4 বাইট, আবার %f বা ফ্লোটিং এটার জন্য দখল করে 4 বাইট, আর %c এটার জন্য দখল করে হচ্ছে তোমার 1 বাইট, ওকে। আচ্ছা, আর 1 বাইট সমান কত? 1 বাইট সমান 8 বিট। সো এখানে কি তোমার অ্যাকচুয়ালি কত বিট জায়গা দখল করে প্রয়োজন হলে তোমাকে বলতো 4টা 32 বিট, তাই তো? আচ্ছা, এবার আসি তোমার নিচে কোনটি সঠিক চলক? চলকের ক্ষেত্রে কিছু নিয়ম আছে না? আমরা জানি যে প্রথমে নাম্বার হইতে পারে না, সেটা বাদ। প্রথমে নাম্বার হইতে পারে না, সেটা বাদ। আবার কি কোনো কিওয়ার্ড হতে পারে না, কেয়ার কি এটা কিওয়ার্ড, এটা কি এটা ডাটা টাইপ, সেটাও বাদ। তবে আনসার কোনটা? আনসার হচ্ছে নাম 2, তাই তো? ওকে। এবার আসি সি ভাষায় ফ্লোট ডেটা টাইপ কত বিটের? একটু আগে বললাম না ফ্লোট ডেটা টাইপ কত? এই যে এটা ফ্লোট ডেটা টাইপ কত? 4 বিট, 4 বাইট। তবে এখানে কত? চলো হ্যাঁ, কত বিটের? তো এখানে 4
বাইট আমরা পাইছিলাম, আর 1 বাইট সমান হচ্ছে 8 বিট, তা 4 8 32। ঠিক আছে। আচ্ছা, কোনটি রিলেশনাল অপারেটর? এখানে রিলেশনাল অপারেটর এইটা শুধুমাত্র, এই যে একটা হচ্ছে আসলে বলতো, তারপর সমান, এটা মানে কি? এটা মানে হচ্ছে সমান নয়, তাই তো। আর এই যে ইকুয়াল প্লাস দেওয়া, ধরো এ ইকুয়াল প্লাস, এটা অ্যাকচুয়ালি কিছুই নাই, এটা বাদ, এটা এক্সিস্ট করে না, এটা ভুল জিনিস। এই যে এইগুলো আছে, ধরো এ ইকুয়াল 5, তার মানে কি জানো? এই যে এর ভিতর যে সংখ্যাটা থাকবে তাকে 5 দিয়ে ভাগ করে যে আনসারটা আসবে সেটা আবার এর ভিতরে রেখে দিবে। এটা ক্ষেত্রেও কি সেম। আনসারটা কি? আনসারটা হচ্ছে ক। ওকে। আচ্ছা, সি প্রোগ্রামিং ভাষায় ভাগশেষ নির্ধারণ করার জন্য অপারেটর কোনটি? ভাগশেষ নির্ধারণ করা অপারেটর হচ্ছে সবসময় পার্সেন্ট চিহ্ন বা মডুলাস চিহ্ন, তাই তো? এটা মনে রাখবে। ওকে। আচ্ছা, সি ভাষায় এই যে একটা রাশি দিয়ে দিছে এফ সমান সমান এইটা, এটার হচ্ছে সরলীকৃত মানটা চাইছে। চলো আমরা করি। আমাদের কাছে কি বলছে? পাও 5m, তাহলে কি? পাও 5 7 mod 3। এই যে দেখো 7 mod 3 এর মানে কি? ধরো 3 কে 7 কে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে আসে 3 দুগুণে 6, ভাগশেষ কত? 1। তাহলে এখানে আনসারটা কত? 1। তাহলে 5 1 প্লাস হচ্ছে তোমার 6 ভাগ 3 করলে কত আসে? 2। 2 ইন্টু 2 প্লাস 5, এখানে কত আসে তাহলে? 5 এর পাওয়ার 1 প্লাস হচ্ছে 2 দুগুণে 4 প্লাস 5, তাহলে মানে 5 প্লাস 5 প্লাস 4 আসে কত তাইলে? হচ্ছে 10 আর 4 14। এখানে আনসার কত তাইলে? 14। বুঝতে পারছো? খুবই ইজি করতে পারবা। আচ্ছা, নিচে কোনগুলো সঠিক কিওয়ার্ড? ডাবল একটা কিওয়ার্ড, কত ডেটা টাইপ বোঝায়, ফ্লোট একটা কিওয়ার্ড, ডেটা টাইপ বোঝায়। এখন তোমরা অনেকে স্ক্যানকে একটা কিওয়ার্ড ভাববা, স্ক্যান একটা কিওয়ার্ড না। কারণ কি? স্ক্যান এফ হচ্ছে একটা ফাংশন, কিন্তু স্ক্যান একা কোনো কিওয়ার্ড না। ওকে। তো এখানে তোমার কিওয়ার্ড কোন দুইটা? কিওয়ার্ড হচ্ছে 2 আর 3। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার উদ্দীপকে উল্লেখিত ওয়াই চলকের সর্বশেষ মান কত? এই দেখো কি হয়েছে, এক্স এর ভিতর 10 ধরে নিছে, আর ওয়াই সমান সমান হচ্ছে এক্স ইন্টু 5 করছে। তার মানে ওয়াই সমান সমান কত? 10 ইন্টু 5, তার ওয়াই ভিতর কত আসলো? 50। এবার কি করছে? এর পরের লাইনে গিয়ে ওয়াই সমান সমান ওয়াই পার্সেন্ট 5 করছে। তার মানে কি? ওয়াই সমান সমান 50 হচ্ছে পার্সেন্ট 5 বা হচ্ছে মডুলাস 5। এখানে কি? তাহলে 50কে যদি তুমি 5 দ্বারা ভাগ করো, তাহলে তোমার ভাগফল আসে 10, আর তোমার ভাগশেষ আসে 0। তাহলে আনসারটা কত আসবে? 0। তাহলে এখানে তোমার ওয়াই চলকের সর্বশেষ মান কত? 0। বুঝতে পারছো? খুবই ইজি। এবার আসি, উদ্দীপকের প্রোগ্রামটিতে এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে? উদ্দীপকের প্রোগ্রামটিতে, এই যে এই প্রোগ্রামটিতে তোমার হচ্ছে এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত? দেখো, তুমি আই সমান 1 থেকে স্টার্ট করতেছো, 6 এর আগ পর্যন্ত তুমি হচ্ছে চালাও লুপটা, এক এক করে তুমি হচ্ছে লুপের মানটা বাড়াবা, তাই তো? আচ্ছা, ইফ আই ইকুয়াল 4, তখন কি তুমি বলছো কন্টিনিউ মানে কি বলে? আমি বলছি আগে যে লাভ দেওয়া মানে কি? ধরো এই লুপটা তুমি এমনভাবে সাজাইছো যে তোমার 1 এর জন্য একটা হচ্ছে তোমার প্রিন্ট হইতো, 2 এর জন্য প্রিন্ট হইতো, 3 এর জন্য প্রিন্ট হইতো, 4 এর জন্য প্রিন্ট হইতো, 5 এর জন্য প্রিন্ট হইতো, 6 এর জন্য প্রিন্ট হইতো। কিন্তু তুমি যখন এই যে আই ইকুয়াল 4 সময় কন্টিনিউ দিয়ে দিলা, তখন কি এই যে 4 আছে না, 4 এর জন্য প্রিন্ট হবে না, তারপর আবার 5 আর 6 এর জন্য প্রিন্ট হবে। তাহলে কয়বার প্রিন্ট হলো? 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে কতবার প্রদর্শিত হবে? 5 বার। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি যে ইনক্লুড stdio.h, ঠিক আছে, মেইন, তারপর হচ্ছে ইন্ট a 3b b সমান 2 ইন্টু a। ওকে। আচ্ছা, এখন দেখো, তুমি একটু দেখো কি কি বলছে। তোমার এই যে উদ্দীপকের প্রোগ্রামটা রান করলে বি এর মান কত হবে? বি এর মান এখন কত আছে? বি এর মান প্রথম থেকে কিছুই নাই। ওকে, কিছু নাই। এবার এর মান আছে, এর মান কত আছে? 3। এখন তুমি বি এর মান কি রাখছো? 2 ইন্টু 3 বা হচ্ছে বি সমান 6। ঠিক আছে। আচ্ছা, বি সমান 6। এখন উদ্দীপকের প্রোগ্রামটি রান করলে বি এর মান কত হবে? বি এর মান 6 হবে। এত সহজ ঠিক, তুমি যদি ইজিলি পারো। আর কিছু লাগে? আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের প্রোগ্রাম থেকে যদি কোনো এমসিকিউ হচ্ছে কোড থেকে আসে বা লুপ প্রোগ্রাম থেকে আসে, তোমার এইটা আসবে। এন্ড এটা কিন্তু অনেক বেশি ইজি। তুমি দেখলাম খুবই ইজি। তুমি খালি এই কন্টিনিউ মানে যে লাখ মারা, এটা তোমাকে জানতে হবে, তাইলেই হয়ে গেছে। ওকে। আচ্ছা, এবার আসি যে 3টি পূর্ণ সংখ্যা এ বি সি কিবোর্ডের দ্বারা ইনপুট নেওয়ার জন্য ইনপুট ফাংশনের সঠিক ব্যবহার নিচে কোনটি? তার মানে তুমি কি করবা? তুমি এই যে 3টা যে তুমি ইনপুট আছে, এগুলো তুমি ইনপুট নিবা। ইনপুট নেওয়ার কি? ইনপুট নেওয়ার উপায় হচ্ছে স্ক্যানএফ থাকবে, তারপর %d এন্ড এ এন্ড বি এন্ড সি, লাস্টে যে একটা কোলন থাকবে। এখন কোনটা দেওয়া নাই, সো এখানে কোলন হয়তো বা মেনশন করা নাই, সো কোলন দেওয়া লাগবে না এখানে, থাক। এবার কি আছে? অন্যগুলো ভুলটা ডিটেক্ট করো, তাহলে তারপর তুমি করো। আচ্ছা, এখানে এই যে ভিতরে কমা দেওয়া লাগে না, সো এটা বাদ। এবার তোমার হচ্ছে এখানে এটা মনে হচ্ছে ঠিক আছে, এখানে তো ভুল করছে, সো এটাও বাদ। এখানে ভুল করছে কি দেখো, %d এর ভিতরে পার্সেন্ট মধ্যে কিছু থাকবেই না, ইনভার্টেড কমার ভিতরে অলওয়েজ পার্সেন্ট সহ থাকবে। আচ্ছা, আর এটা কি? এখানে আবার এন্ড নাই, সো এটা বাদ। এন্ড ছাড়া কখন হয়? প্রিন্ট এফের ক্ষেত্রে এন্ড বাদে হয়, আর স্ক্যানএফ এর ক্ষেত্রে কি অবশ্যই এন্ড লাগে। তো তোমার আনসারটা কোনটা? আনসার হচ্ছে বি নাম্বার। আনসার কত? বি নাম্বার বা খ নাম্বার। ওকে। আচ্ছা,
এবার আগে ওয়াইল লুপের শর্ত কখন পরীক্ষা করা হয়? ওয়াইল লুপের শর্ত তুমি মনে করো, ওয়াইল লুপের স্ট্রাকচার কিরকম, ওয়াইল এখানে তোমার কন্ডিশন, এটা তোমার দেখার পরে তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে এই ভিতরে তুমি কাজ করো, কাজ করে আবার তুমি সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করে দাও। তার মানে কি শর্ত একদম শুরুতে চেক করা হচ্ছে না, তার মানে কি লুপের শুরুতে চেক করা হয়, তাই তো? আর শুধুমাত্র এই টিকটা মনে রাখবা, ডু ওয়াইল লুপে তোমার শর্ত হচ্ছে প্রথমে চেক করা হয়। কখন চেক করা হয়? প্রথমে চেক করা হয়, ঠিক আছে? শুধুমাত্র ডু ওয়াইল লুপে, ফর লুপেও তোমার ডু ওয়াইল লুপে তোমার হচ্ছে শেষে চেক করা হয়, ফর লুপ আর হচ্ছে ওয়াইল লুপ সব ক্ষেত্রে কি শুরুতে চেক করা হয়, ওকে? আচ্ছা, এবার আসি নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। ইনক্লুড stdio.h মেইন cs1 c2। আচ্ছা, সি ইন্ট সি এর সাম সমান সমান 1। আচ্ছা, সি 2 থেকে স্টার্ট করছে, 10 এর আগ পর্যন্ত চলছে, 3 3 করে বাড়ছে, তার মানে কি 2 3 বাড়লে 5, তারপর কত 8, 11 কি আসবে? 11 আসবে না, কারণ 10 এ শেষ। আচ্ছা, এখন বলছি কি s s plus c, তাহলে s এর মান আগে এই তিনটা যোগ করে কত, 2 আর 5 7, 7 আর 8 কত, 7 আর 8 হচ্ছে তোমার 15, তাই তো? হ্যাঁ, 7 আর 8 15, আগে থেকে কত আছে? 1 আছে, তাহলে কি ওই 1 সহ 16 হবে। আগে থেকে যদি এখানে 0 থাকতো, s সমান সমান 0 হইতো, তাহলে তোমার আনসার আসতো 15, কিন্তু আগে থেকে যেহেতু 1 আছে, তোমার আনসার আসবে কি 16। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি উদ্যোগের প্রোগ্রামটির আউটপুট 127 পেতে কত পাওয়া লাগবে? 127। তাহলে কি করা লাগবে? তাহলে বুঝো, তোমার এই আগে থেকে যে এগুলো বলে দিছে, তোমার s সমান সমান 1, এটা s সমান সমান 1ই থাকবে। তারপর তোমার হচ্ছে সি সমান, এই যে ফর লুপের ভিতরে যে তোমার সি সমান 2, সি 10 এর আগ পর্যন্ত চলবে, এই যে 10 এর আগ পর্যন্ত চলবে, এটাও ঠিক থাকবে। 10 এর আগ পর্যন্ত চলবে, এটাও ঠিক থাকবে। সি এর মান 3 3 করে বাড়বে, এটাও ঠিক থাকবে, প্লাস ইকুয়াল 3। খালি ঠিক থাকবে না যে কোথা থেকে স্টার্ট হচ্ছে। চলো তাহলে দেখি, তাহলে আমার কাছে কয়টা, ধরো এই প্রথমটার জন্য চেক করে দেখি। তাহলে প্রথমটা স্টার্ট হচ্ছে 1 থেকে, তাহলে 1 এর পর 3 বাড়লে আসে 4, 4 এর পর 7, আবার 3 বাড়লে আসে তোমার হচ্ছে 10। এখন তোমার এটা যদি এখানে করি, তাহলে এখানে আসে 1, এখানে আসে 16, এখানে আসে 49, এখানে আসে 100। তাহলে কি এগুলো যোগ করলে অবশ্যই 27 বেশি হয়ে যাবে, সো এটা আনসার না। আচ্ছা, এখানে আসি, তাহলে এখানে এটা হচ্ছে 2, 2 এর পর হচ্ছে 3 যোগ করলে 5, 5 এর সাথে 3 যোগ করলে 8, এখানে আসে 4, এখানে আসে 25, এখানে আসে 64। যোগ করে দেখি, 68, 68 আর 20 হচ্ছে তোমার 88, 88 আর 5 93, 93 আর 1 হচ্ছে তোমার 94, সো এটাও কি আনসার না, 127 পাওয়া লাগবে। এখানে আসি 3 এ আসি, তাহলে 3, 3 আর 3 6, 6 আর 3 9, এখানে আসে হচ্ছে তোমার 9, এখানে আসে তোমার হচ্ছে 36, মানে কি সি ইন্টু সি বা সি স্কোয়ার করে। আচ্ছা, এখানে আসে কত 81। আচ্ছা, 81 আর 9 হচ্ছে 90, 90 আর 36 কত 126, 126 আর এস এর ভিতর থেকে আগে থেকে কত করে ছিল 1, তার মানে এখানে কি 126 প্লাস 1, অতএব কি 127। তার মানে কি তোমার আনসার হচ্ছে এইটা। তুমি এখানে একটা যখন আনসার পেয়ে যাবা, নর্মালি এইসব এমসিকিউতে কখনোই ভুল দেয় না, তো তুমি একটা আনসার পেয়ে গেলে ওটা তোমার আনসার হবে, সমস্যা নেই, ওকে? অপশন টেস্ট করে দেখবা, ওকে? আচ্ছা, খুবই সহজ, কিন্তু তুমি অপশন টেস্টটা করতে পারলে তোমার খুবই ইজিলি হয়ে যাবে, তখন এমন কোনো সমস্যার কিছু নাই, তাই তো? আচ্ছা, এবার আসি যে সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য সি ভাষায় বেসিক্যালি তোমার একটা ভ্যারিয়েবলের ভিতরে একটা মতো ডেটা থাকে। এখন যদি তুমি একটা অ্যারে খুলে নিতে পারো, ওই অ্যারের ভিতরে সেম টাইপের ডেটা, ধরো ইন টাইপের অ্যারে খুললে তুমি ওই অ্যারের ভিতরে শুধুমাত্র ইন টাইপের বা পূর্ণ সংখ্যায় রাখতে পারবা। তুমি যদি একটা ফ্লোট টাইপের ডেটা খুলো, তাহলে তুমি শুধুমাত্র দশমিক সংখ্যা বা ফ্লোটই রাখতে পারবো, ওকে? সো সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? সেটা ব্যবহার করা হয় হচ্ছে অ্যারে, ওকে? আচ্ছা, নিচের কোনটি দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ? অ্যারেটা তোমার বলতে হয় এভাবে, দেখো দ্বিমাত্রিক অ্যারে মানে এইটা হচ্ছে তার রো, এটা হচ্ছে তার কলাম, মানে বুঝাই। একমাত্রিক অ্যারে, একমাত্রিক অ্যারে কি তোমার এটা জানা উচিত, তাও আমি বলে দিই, অনেকে এটা স্কিপ করে এর জন্য, বাট এটা এখানে কিন্তু এমসিকিউটা বেশি ইম্পর্টেন্ট, ওকে? আচ্ছা, তুমি এখানে কি করবা, একমাত্রিক অ্যারে ক্ষেত্রে শুধুমাত্র তোমার একটা নাম্বার বলতে হয়, 1টা 2টা 3টা 4টা। এখানে কি বলতে হয়, শুধুমাত্র কলাম নাম্বারটা বলে দিতে হয়, তোমার কয়টা কলাম হবে, 1টা 2টা 3টা 4টা 5টা। সেখানে তুমি বলে দিতা, ধরো এই অ্যারেটা ডিক্লারেশন তুমি বলে দিতা ইন্ট মার্ক 5, ঠিক আছে? কিন্তু তুমি যখন 5 আর 6 বলছো, তখন কি বোঝায় জানো? তুমি বুঝায় যে তুমি এরকম একটা ঘর করছো, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা, লাস্টটা তাহলে এক্সট্রা, লাস্টটা বাদ দিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা, এবার আসি, এই যে 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা 4টা, আর হচ্ছে ধরো তোমার হচ্ছে 5টা।
এই যে প্রথম 5 এটা বোঝায় রো সংখ্যা, দেখো রো বা সারি সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, আর কলাম সংখ্যা হচ্ছে 6, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। বুঝতে পারছো? দেখো তাহলে এই অ্যারে কোনটা দ্বিমাত্রিক উদাহরণ, অবশ্যই থার্ড ব্র্যাকেটে দেখাবে, আলাদা আলাদা করে নাম্বারটা দেখাবে। প্রথমটা তোমার বোঝাবে হচ্ছে সারি বা রো, প্রথমটা কি বোঝাবে, প্রথমটা বোঝাবে রো, আর পরেরটা কি বোঝাবে, পরেরটা বোঝাবে কলাম। ওকে, আচ্ছা এবার আসি লাইব্রেরি ফাংশনে গেট সিএচ এর হেডার ফাইল কোনটা, গেট সিএচ তোমার কোনিও ডট এজ হেডার ফাইলের ভিতর থাকে, এটা এখন অত বেশি ইউজ হয় না, আগে অনেক হইতো। আচ্ছা, দুটি স্ট্রিং এর মাধ্যমে তুলনা করার জন্য তোমার হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়। স্ট্রিং বলতে বোঝানো হয় তোমার বিষয়ে, ধরো একটা ভ্যারিয়েবল নিলা, এই ভ্যারিয়েবলে তুমি একটা সেন্টেন্স রাখবা বা অনেকগুলো ক্যারেক্টার রাখবা। ধরো বললাম যে আমার মাই নেম ইজ তানভীর, এটাকে একটা স্ট্রিং হিসেবে স্টোর হবে, বা এটা যে আমি রাখতেছি এটাকে একটা স্ট্রিং বলে। ওকে, তো এখানে স্পেসগুলো একটা ক্যারেক্টার, আবার এই এনও একটা ক্যারেক্টার, বুঝতে পারছো? আচ্ছা, তো এই স্ট্রিং এর মাধ্যমে তুমি তুলনা করার জন্য তোমার হচ্ছে strcmp এই ফাংশন ব্যবহৃত হয়। ওকে, এটা জাস্ট এমসিকিউতে আসবে, এমসিকিউ বাদে আসবে না, সব ভয় পাওয়ার দরকার নেই। ওকে, আচ্ছা এবার আসি স্ক্যানএফ এর জন্য কোন হেডার ফাইল সংযুক্ত করতে হবে। স্ক্যানএফ এর জন্য তোমার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট বা হচ্ছে stdio.h এই হেডার ফাইলটা রাখতে হবে। এটার পুরো নাম কি, এটার পুরো নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। ওকে, আচ্ছা সি প্রোগ্রামিং ভাষা হলো, সি একটা কেস সেনসিটিভ ভাষা, ট্রু। সি একটা কি মধ্যম স্তরের ভাষা, হ্যাঁ ট্রু। সি একটা কি উচ্চতরের ভাষা, না, সি একটা উচ্চতরের ভাষা না। ঠিক আছে, মধ্যম স্তরের ভাষা থাকলে সি অবশ্যই একটা মধ্যম স্তরের ভাষা। ওকে, আচ্ছা এবার কম্পাইলারের বৈশিষ্ট্য কি, কম্পাইলারের বৈশিষ্ট্য হচ্ছে কম্পাইলার টেস্টিং ও ডিবাগিং এ ধীর গতি সম্পন্ন, কম্পাইলার পুরোটা একবারে হচ্ছে টেস্টিং বা ডিবাগিং করে, এর জন্য বেশি টাইম লাগে। কিন্তু কম্পাইলার আবার প্রোগ্রাম নির্বাহে কি কম সময় লাগে। ওকে, কজ পুরোটা একবারে করতেছে তো কি পুরোটা একবারে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা কি পার্থক্যটা বুঝো, প্রোগ্রাম নির্বাহ মানে পুরো আমার পুরো খুব ভুলের কাজ একবারে এসে গেছে, আমি ঠিক করে দিছি, এবার আমার হয়ে গেছে। কিন্তু ইন্টারপ্রেটার কি হয়, এক একটা লাইনের ডিবাগিংটা অনেক কম টাইমে করতে পারে, কিন্তু ওই প্রত্যেকটা লাইনে আলাদাভাবে ডিবাগিং করে আসতে গেলে কি অনেক বেশি টাইম লাগে। আচ্ছা, অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয়, হ্যাঁ ট্রু, মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হবে। এখানে আনসারটা কি ঘ, তাই তো? আচ্ছা, সি ভাষায় লাইব্রেরি ফাংশন কোনগুলা, লাইব্রেরি ফাংশন মানে আগে থেকে বানায় রাখা ফাংশন, এটা হচ্ছে প্রিন্টএফ, স্ক্যানএফ, অ্যাড নামে কোনো ফাংশন নাই, তো এখানে আনসারটা কি ক। ওকে, আচ্ছা এবার আসি সি ভাষায় ধ্রুবক ঘোষণা করার নিয়ম। ধ্রুবক মানে কি, এইটা মান অলওয়েজ সেম থাকবে। ধরো এই যে পাই মানে কি তোমরা সবাই জানো, পায়ের মান কত, পায়ের মান হচ্ছে 3.1416। এখন এটা তুমি সি প্রোগ্রামে কিভাবে বুঝাবা, সি প্রোগ্রামে বোঝার জন্য তুমি দুইটা ফরম্যাট পালন করতে পারো, একটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে যেটা ধ্রুবক, সো এই যে কনস্ট লেখাটা তোমাকে আগে লিখে ফেলতে হবে, কনস্ট, তারপর তুমি লিখবা হচ্ছে ফ্লোটিং টাইপের ডেটা, সো ফ্লোট, তারপর তুমি লিখবা পাই, তারপর তুমি লিখে দিবা 3.1416 শেষ। ওকে, এখন এটা বলতে আরেকটা নিয়ম আছে, আরেকটা নিয়মটা কি, এই যে একটা হ্যাশট্যাগ দিবা, একটা ডিফাইন লিখবা, ডিফাইন লিখে পাই লিখবা, কোনো ইকুয়াল দেওয়া লাগবে না, জাস্ট 3.1416 এন্ড লাস্টে কোনো সেমিকোলন দেওয়া লাগবে না। তাহলে নিয়ম কোডটা একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এই 1 নাম্বার, একটা হচ্ছে এই 3 নাম্বার, তাহলে আনসার কত 1 ও 3। ওকে, আচ্ছা এন্ড এই ডিফাইনটা কিন্তু তোমার হচ্ছে ওই ইনক্লুডে পরেই আসে, মানে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h লিখি না, ঠিক ওটা পরেই আসবে। ওকে, আচ্ছা হেডার ফাইল কোনগুলা, এই যে লাস্টে এইচ থাকা প্রত্যেকটা হেডার ফাইল, কিন্তু এইটা হেডার ফাইল না, কারণ প্রিন্টএফ কোনো কি প্রিন্টএফ.h নামে কোনো হেডার ফাইল নাই, তো এখানে আনসার কত ক। আচ্ছা, আউটপুট সেন্টার কোনটা, এই যে প্রিন্টএফ আর পুটেস হচ্ছে আউটপুট সেন্টার, এটা কার জন্য, পুটেস হচ্ছে তোমার স্ট্রিং এর জন্য আউটপুট স্টেটমেন্ট, আর গেটস হচ্ছে স্ট্রিং এর জন্য ইনপুট স্টেটমেন্ট। তার আনসার কোনটা 1 ও 3, বুঝতে পারছো? আচ্ছা এবার আসি যে লাইব্রেরি ফাংশন হচ্ছে পূর্ব থেকে তৈরিকৃত বিভিন্ন বিষয়বস্তু। লাইব্রেরি ফাংশন কি, লাইব্রেরি ফাংশন হচ্ছে পূর্ব থেকে তৈরিকৃত বিভিন্ন বিষয়বস্তু, হ্যাঁ ট্রু। এক ধরনের বিশেষ স্টেটমেন্ট, না। গাণিতিক কাজে ব্যবহার, যে শুধুমাত্র গাণিতিক কাজে ব্যবহারযোগ্য নিতে, এটাও না, তার আনসার হচ্ছে 1 নাম্বার। কারণ লাইভ ফাংশন দিয়ে তোমার শুধুমাত্র হচ্ছে গাণিতিক কাজ করা এরকম না, তুমি যে হচ্ছে স্ক্যানএফ ইউজ করো, তুমি যে প্রিন্টএফ ইউজ করো, এগুলো কি কোনো গাণিতিক কাজ, এগুলো তো ইনপুট নেয়, ইনপুট দেয় বা আউটপুট দেয়, এগুলো তো কোনো গাণিতিক কাজ না। তারপরে গাণিতিক কাজ অন্য ধরনের কাজও হয়, আর বিশেষ স্টেটমেন্ট না, এটা হচ্ছে বিভিন্ন ধরনের কাজের জন্য হচ্ছে তোমার তৈরিকৃত। ওকে, তাহলে আনসারটা হচ্ছে 1। আচ্ছা এবার বলি যে মিমা একটি কম্পিউটার প্রোগ্রাম এসকিউএল ব্যবহার করে ইংরেজিতে ডেভেলপ করলো, যা মানুষ সহজে বুঝতে পারে এবং তা কম্পিউটারের উপর নির্ভরশীল নয়। এটা কি এসকিউএল, যেহেতু তার মানে হচ্ছে তোমার চতুর্থ প্রজন্মের ভাষা। ওকে, আচ্ছা আচ্ছা তার মানে আমাদের হচ্ছে এটা দেখে যাই যে প্রোগ্রামটি অনুবাদ করার জন্য যে ধরনের অনুবাদ প্রয়োজন, এটা হচ্ছে 3টায় তুমি আনসার দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা এবার আসি যে হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন। জ্ঞানমূলক কোশ্চেন খুবই সহজ,
এই অধ্যায়ের জ্ঞানমূলক কোশ্চেন তুমি জাস্ট একবার কয়েকটা টপিক ভালো মতো একটু বুঝে বুঝে পড়ে রাখবা, তুমি দেখবা ওই থিওরিগুলো তখন তুমি জানবা, তখন তুমি জ্ঞানমূলক কোশ্চেন, খ নাম্বার কোশ্চেন ইজিলি পারবা। আমার কাজ কি, আমি এখানে তোমাকে কম্পাইল করে দিচ্ছি, তুমি এগুলো একটু পড়বা, আমি তো এখন তোমাদেরকে একটা ওভারভিউ করে দিচ্ছি। ওকে, আচ্ছা চলো যাই। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে ওই সকল সংরক্ষিত ওয়ার্ড যা হচ্ছে কোনো চলক হিসেবে ব্যবহার করা যায় না। মেশিন ভাষা কি? ওই যে 0-1 সম্পর্কিত ভাষা, তাই তো, কম্পিউটারের ভাষা। ডিবাগিং কি? ভুল সংশোধন করা। কম্পাইলার কি? অনুবাদক প্রোগ্রাম, যা হচ্ছে সি প্রোগ্রামকে তোমার কম্পাইল করে হচ্ছে কম্পিউটার ভাষায় পরিণত করে, তাই তো। আচ্ছা, ফাংশন কি? ফাংশন হচ্ছে আগে থেকে তৈরি করা এমন একটা কোড ব্লক, তৈরি করা কোডের অংশ যার কাজ নির্দিষ্ট, তোমাদের জন্য আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। ওকে, আচ্ছা এবার আসি অ্যাসেম্বলি ভাষা কি? অ্যাসেম্বলি ভাষা হচ্ছে তোমার দ্বিতীয় স্তরের ভাষা, যেখানে তোমার হচ্ছে 0-1 সাথে বিভিন্ন ধরনের নেমোনিক ব্যবহার করে তোমার হচ্ছে কম্পিউটারে কাজ করানো হয়, তাই তো। আচ্ছা, ফ্লোচার্ট কি? ফ্লোচার্ট হচ্ছে তোমার প্রোগ্রাম, একটা যে কোনো ধরনের একটা প্রোগ্রাম সমাধানের জন্য তোমার একটা ওই যে চিত্র সম্বলিত তোমার ধারা বিবরণী, তাই তো। আচ্ছা, প্রোগ্রামের ভাষা কি? এই যে বিভিন্ন কম্পিউটারকে বিভিন্ন ধরনের স্পেশাল কাজ করানোর জন্য তোমাকে কম্পিউটারকে যে ভাষায় অ্যাকচুয়ালি নির্দেশগুলো দিতে হয় সেটাকে তোমার প্রোগ্রামের ভাষা বলে, তাই তো। আচ্ছা, এবার আসি কন্ট্রোল স্টেটমেন্ট কি? কন্ট্রোল স্টেটমেন্ট মধ্যে তুমি যারা প্রোগ্রামকে দিয়ে কাজ করাবা, এই কাজকে তুমি যদি প্রপারলি যাতে কন্ট্রোল করতে পারো, এটাকে তোমাকে কন্ট্রোল স্টেটমেন্ট বলা হয়। কন্ট্রোল স্টেটমেন্ট তোমার হচ্ছে এই ধরো এটা ইসের ক্ষেত্রে বেসিক্যালি যে কন্ডিশনগুলো দেখছো না, লুপের ক্ষেত্রে যে কন্ডিশন, বা হচ্ছে তোমার হচ্ছে এমনিতে ইফ এলসের ক্ষেত্রে যেসব কন্ডিশন, এগুলোকে তুমি চাইলে হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট বলতে পারো। ওকে, আচ্ছা, ওগুলো বেসিক্যালি লুপটা কতক্ষণ চলবে এটা কি কন্ট্রোল করা হয়, তাই তো। আচ্ছা, ধ্রুবক কি? যেটার মান হচ্ছে সবসময় কি কম্পিউটারের ভিতরে সেম থাকে। আচ্ছা আচ্ছা, এটা তো পুরো সেম হয়ে গেছে, এটা কেন আসছে এটা বাদ। আচ্ছা, এখানে আসছে অবজেক্ট প্রোগ্রাম কি? সিনট্যাক্স এরর কি? অবজেক্ট প্রোগ্রাম হচ্ছে তোমার তুমি চিনে রাখো অবজেক্ট প্রোগ্রামগুলো, যে পাইথন, জাভা, আর এগুলো হচ্ছে তোমার অবজেক্ট ওরিয়েন্টেড ভাবে কাজ করে। এখানে বিভিন্ন ধরনের তোমার হচ্ছে ইনহেরিটেন্সের বিষয় থাকে, ইনহেরিটেন্স, তারপর হচ্ছে তোমার আরো বিভিন্ন ধরনের বিষয় থাকে। এখানে তুমি যদি আসে তোমার সংজ্ঞায় তুমি বলবা যে যে ধরনের প্রোগ্রামগুলায় তোমার হচ্ছে কম্পিউটারের হচ্ছে মানে প্রোগ্রামের স্ট্রাকচারের থেকে বেশি কম প্রোগ্রামের ফ্লোতে বেশি মনোযোগ দেওয়া হয়, আর হচ্ছে ইনহেরিটেন্স সহ বিভিন্ন ধরনের বিষয় হচ্ছে সংবলিত থাকে, আর কোড হচ্ছে ব্লক অনুসারে রান করে, সেগুলোকে তোমার হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে। ওকে, আচ্ছা, এবার সিনট্যাক্স এরর কি? ব্যাকরণে ভুল, তাই তো, বা ভাষায় ভুল, বা হচ্ছে কমাদারিতে ভুল, তাই তো। আচ্ছা, ব্যাকরণে ভুল। এবার আসি অ্যারে ও চলক এক নয়। অ্যারে কি? অ্যারে আমরা দেখলাম যে অ্যারের ভিতরে কি অনেকগুলো ডাটা স্টোর করা যায় একই টাইপের, আর একটা চলকের ভিতরে কি শুধুমাত্র একটা ডাটা স্টোর করা যায়। সিআইটি কেস সেনসিটিভ ভাষা, এটা ট্রু, কারণ কি তোমার যে জিনিসটা ছোট হাতে লিখতে সেটা তুমি বড় হাতে লিখতে কাজ করবে হবে না। আচ্ছা, ভোলাটাইল মেমোরি ও নন ভোলাটাইল মেমোরি এক নয়, এটা বলবা যে ভোলাটাইল মেমোরিতে হচ্ছে বেশিক্ষণ হচ্ছে ডাটা রাখতে পারা যায় না, কারেন্ট গেলে চলে যায়। ভোলাটাইল মেমোরি অনেক স্পিডি হয়, প্রসেসরের ভিতরে থাকে। ওকে, এগুলো ব্যাখ্যা করবা। এবার আসি সি প্রোগ্রামে কোন ফাংশন আবশ্যিক? সি প্রোগ্রামে অবশ্যই মেইন ফাংশনটা হচ্ছে আবশ্যিক। ওকে, কোন ফাংশনটা আবশ্যিক? মেইন ফাংশনটা হচ্ছে আবশ্যিক। আচ্ছা, এবার কি আছে লজিক্যাল অপারেটর বলতে কি বুঝো? লজিক্যাল অপারেটর বলতে বেসিক্যালি তোমার হচ্ছে অ্যান্ড অর অ্যান্ড হচ্ছে নটকে বোঝানো হয়, ঠিক আছে। এগুলো কি দুইটা শর্ত একসাথে সত্য কিনা, দুইটা শর্ত অথবা আকারে সত্য কিনা, অথবা একটা শর্ত কি মিথ্যা কিনা, এরকম আকার যাচ করার জন্য তোমার হচ্ছে কি লজিক্যাল অপারেশনগুলো রান করা হয়। আচ্ছা, এই স্টেটমেন্ট ব্যাখ্যা করবা। ইনপুট স্টেটমেন্ট কিভাবে কি কাজ করে, এটা দিয়ে কি ডেটা স্পেসিফায়ার, এটা তো আমরা কোন টাইপের ডেটা, এটা এখানে অ্যান্ড দিয়ে কি ভ্যারিয়েবল ভিতরে রাখা হচ্ছে কিনা, এটা একটু ব্যাখ্যা করবা। আচ্ছা, সি কে মধ্যম স্তরের ভাষা বলা হয় কেন, এটা একটু ব্যাখ্যা করবা। আচ্ছা, ডিবাগিং ব্যাখ্যা করো, বেসিক্যালি ভুলগুলো কিভাবে মানে কি বলে সংশোধন করতে হয়। সি প্রোগ্রামিং এর শেষ লাইনে রিটার্ন 0 লেখার যৌক্তিকতা ব্যাখ্যা করো। এটা তুমি লিখবা যে হচ্ছে যেহেতু আমরা ইন ডেটা টাইপ দিয়ে শুরু করি, তা কম্পিউটারের প্রোগ্রামটা কি ঠিকভাবে রান শেষ হয়েছে কিনা এটা বোঝার জন্য তোমার হচ্ছে রিটার্ন 0 এই লাইনটা ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, এবার কি আছে আই প্লাস প্লাস ও প্লাস প্লাস আই ব্যাখ্যা করো। এইটা একটু টাইম দিব আমি, এটা কেন আমি টাইম দিব আমি দেখলাম, এটা আমি অনেকবার পড়াইছি, তাও অনেকে ভুল করতেছো। আই প্লাস প্লাস আই আর হচ্ছে আই প্লাস প্লাস, এই দুটোর ভিতরে পার্থক্য কি? ধরো আই এর মান আছে 2, তুমি এখন একটা ভ্যারিয়েবল দিলা যে এ ইজ ইকুয়াল টু আই প্লাস প্লাস, আর তুমি আরেকটা ভ্যারিয়েবল দিলা আই এর মান 2, এ ইজ ইকুয়াল টু প্লাস প্লাস আই। আচ্ছা, এখানে ভুল করছি, এটাতে প্লাস প্লাস আই দিই, এটা আই প্লাস প্লাস দিই। আচ্ছা আচ্ছা সরি, ওকে, এবার আসি আই এর মান আগে থেকে কি আছে 2, এখন তাহলে কি তুমি এর ভিতরে বলছো কি a ইজ ইকুয়াল টু প্লাস প্লাস আই, তুমি জানো প্লাস প্লাস মানে এক বাড়বে, তাই তো 2 এর মান একবারে 3 হয়ে যাবে।
ওকে, তাহলে এর ভিতরে কত থাকবে 3। ঠিক আছে, এখন এই পোস্ট ইনক্রিমেন্ট মানে কি? পরে প্লাস প্লাস আর আগে প্লাস প্লাসের মানে কি? আগে প্লাস প্লাস মানে হচ্ছে তোমার প্রি ইনক্রিমেন্ট, আর এর পরেরটা মানে হচ্ছে আগে প্লাস প্লাস মানে হচ্ছে তোমার পরে প্লাস প্লাস মানে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, আর ওটা মানে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট মানে তোমার আয়ের ভিতরে কি মান আছে 2, সো তোমার কি এইটা লেখার মানে তোমার এর ভিতর 2 যাবে, এই কাজটাকে হয়ে যাবে। পোস্ট ইনক্রিমেন্ট মানে কি? পোস্ট মানে পরে, তার মানে কি এর ভিতর 2 এর মানটা চলে যাওয়ার পরে তোমার আয়ের মান 1 বেড়ে যাবে, মানে আয়ের নতুন মানটা হবে তোমার হচ্ছে 3। মানে এই প্রোগ্রামে তুমি যখন এইটা এই লাইনের পরে যখন তুমি হচ্ছে এ আর আয়ের মান চেক করে যাবো, তখন তুমি দেখবে এ এর মান হচ্ছে 2, আয়ের মান হচ্ছে 3। বুঝতে পারছো? আচ্ছা, আর এখানে কি দেখি, এখানে জাস্ট সিম্পলি আয়ের মান আগেই 1 বেড়ে তোমার হচ্ছে এর মানটা এর মানে হয়ে যাবে। ওকে, এখানে আয়ের মান তখন 3 থাকবে, এর মানও কি 3 থাকবে। ওকে, আচ্ছা, এবার আসি অন্যতম প্রশ্ন পরেগুলোয়, যে সি ভাষায় কেন ফাংশন ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করার জন্য। সি ভাষায় পূর্ব থেকে তৈরি ফাংশন বা লাইব্রেরি ফাংশন এগুলো বিভিন্ন ধরনের লাইব্রেরি ফাংশন আছে, যেমন stdio.h এর ভিতরে আছে, তারপর তোমার math.h এর ভিতরে আছে, এগুলো একটু ব্যাখ্যা করবা। আচ্ছা, এবার হচ্ছে কি ইন মার্ক 3 4, এটা তো অলরেডি ব্যাখ্যা করে দিয়েছি, অ্যারে এটা দ্বিমাত্রিক অ্যারে। আচ্ছা, এটা ব্যাখ্যা করবা। এবার কি আছে, কম্পাইলারের চেয়ে ইন্টারপ্রেটার বেশি বস্তুভাবাপন্ন, এটা একটু ব্যাখ্যা করবা। ইন্টারপ্রেটার কেন বেশি বস্তুভাবাপন্ন, বা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড বেশি কাজ, ইন্টারপ্রেটার কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেশি কাজ করে, তাই তো? সো এটা বলবা। আচ্ছা, ফর অ্যান্ড ডু লুপের মধ্যে কোনটা ব্যবহার করা সহজ? ফর লুপ ব্যবহার করা সহজ, এটা পক্ষে যুক্তি দিবা। x = y + i, এটা বেসিক্যালি কিছুই না, y এর একটা মান থাকে, তার সাথে i এর মানটা যোগ করে x এর ভিতরে রেখে দাও, এটা ব্যাখ্যা করবা। লোকাল ও গ্লোবাল ভ্যারিয়েবল এক নয়। লোকাল মানে হচ্ছে যে কোনোটা তুমি একটা ফাংশন তৈরি করতে গেছো, ইউজার ডিফাইন্ড ফাংশন, ইউজার ডিফাইন্ড, এটাতে তোমাদের তো আসে না। ইউজার ডিফাইন ফাংশন, এটার ভিতরে তুমি যখন ইউজার ডিফাইন ভিতরে কাজ করতে গেছো, তখন তুমি ওর ভিতরে একটা ভ্যারিয়েবল লিখছো যে a = 3। এখন যেহেতু তুমি একটা ফাংশন ব্লকের ভিতরে লিখছো, ওটা একটা লোকাল ভ্যারিয়েবল, এটা তোমার প্রোগ্রামের ওই ফাংশন ব্লকের বাইরে কাজ করবে না। কিন্তু গ্লোবাল ভ্যারিয়েবল কি, তোমার একটা প্রোগ্রামে পুরোটা গ্লোবাল ভ্যারিয়েবল হলে তোমার ওই প্রোগ্রামের সব জায়গাতেই তোমার হচ্ছে কাজ করবে, ফাংশনের ভিতরেও কাজ করবে। ওকে, যারা অলরেডি ফাংশন পড়ছে তারা জানো, নাহলে এটা একটু বাংলাটা পড়ে রাখো। ফাংশনটা তোমার সিকিউর জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, সো অত বেশি ভালো মতো পড়তে হবে না। ওকে, এখন আর সে টাইমটা নাই। আচ্ছা, প্রত্যেকটি প্রোগ্রামের 3টি অংশ থাকে। কি কি অংশ থাকে? ইনপুট, তারপর কি থাকে? আউটপুট, আর মাঝে কি থাকে? মাঝে থাকে প্রসেসিং, তাই তো? আচ্ছা আচ্ছা, এবার আসে কি ভ্যারিয়েবল ঘোষণার ক্ষেত্রে অনুসরণীয় পদক্ষেপ ব্যাখ্যা করো। ভ্যারিয়েবল ঘোষণার ক্ষেত্রে অনুসরণীয় পদক্ষেপ হচ্ছে কি তোমার, প্রথমে হচ্ছে তোমার হচ্ছে ওই যে প্রথমে তোমার চলো না, শুরুতে নাম্বার হবে না। আচ্ছা, না লিখি, অনেক স্টেপ আমি মুখে বলে দিই। শুরুতে নাম্বার হবে না, $সাইন হবে না, @ হবে না, লিখে রাখি এই যে $সাইন হবে না, তারপর $সাইন হবে না, @ এগুলো কি একদমই হবে না, আন্ডারস্কোর হইতে পারে, সমস্যা নেই। তারপর হচ্ছে কি তোমার হচ্ছে কোনো ধরনের কিওয়ার্ড হবে না, তাই তো? সো এগুলো ব্যাখ্যা করবো যে ভ্যারিয়েবল নেমিং এর ক্ষেত্রে এইসব নিয়ম মেনে চলা হয়। তারপর মার্ক 5C ব্যাখ্যা করো, এটাও কিন্তু ব্যাখ্যা করে দিবা। এখানে একটু ভুল আছে, এটা তুমি এভাবে লিখবা যে একটা সিঙ্গেল হচ্ছে ব্র্যাকেটের ভিতরে লেখা হয় না, আলাদা আলাদা থার্ড ব্র্যাকেটের ভিতরে লেখা হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখানে কি আছে? সি ও সি প্লাস প্লাসের ভিতরে ভিন্নতা। সি প্লাস প্লাস হচ্ছে তোমার একটা অবজেক্ট ওরিয়েন্টেড, আর সি হচ্ছে তোমার একটা স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো এগুলো ব্যাখ্যা করবা। এটা সঠিক চলন নয়, কারণ কি প্রথমে নাম্বার আছে, সেটা হবে না। ম্যাথ.h ফাইলটি ব্যাখ্যা করো, এর ভিতরে তোমার হচ্ছে পাও ফাংশন, তারপর তোমার স্কোয়ার রুট ফাংশন, তারপর তোমার হচ্ছে সাইন ফাংশন, কস ফাংশন, ম্যাথ.h হেডার ফাইলের ভিতরে এইসব ফাংশন থাকে, তাই তো? আচ্ছা, অ্যালগরিদম কোডিং এর পূর্বশর্ত, কারণ আমরা একটু দেখে আসছি আগে থেকে কি ডিজাইনটা করে আসতে হয়। প্রত্যেকবার প্রোগ্রামের নির্বাহের সময় কম্পাইল করা প্রয়োজন। এটা কি তোমার যে কোনো সময় তুমি ধরো হচ্ছে সি প্রোগ্রাম করছো, তুমি একটা হচ্ছে প্রোগ্রামটা একবার করছো, বাট পরেরটা কোনো চেঞ্জ আসো, তখন কি আবার হচ্ছে কম্পাইল করে তারপর তোমার প্রোগ্রামটা রান করতে হবে। আচ্ছা, অনুগত প্রোগ্রাম হিসেবে কম্পাইলার বেশি উপযোগী, কারণ কি কম্পাইলার একবারে তোমার পুরোটা ভুল টুল বের করে দেয়, তো তোমার একটু ভুলগুলো ঠিক করতে একটু টাইম লাগলো, তোমার যখন ঠিক করা হয়েছে তখন কি পুরো প্রোগ্রামটা একদম কাজের উপযোগী হয়ে যায়, তাই তো? আচ্ছা, এবার আসি আমরা সিকিউতে। সিকিউ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই সিকিউটা সহজ। অ্যারে কি বলছি? অ্যারে হচ্ছে আমি অলরেডি তোমাদেরকে বলে ফেলছি যে এক ধরনের হচ্ছে তোমার ডাটা সংরক্ষণ করার জায়গা, যেখানে কি তোমার একই টাইপের বিভিন্ন অনেকগুলো ডেটা একসাথে স্টোর করা যায়, তাই তো? আচ্ছা, এবার আসি যে চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়। চলকের নামকরণের সময় কি কিছু নিয়ম মেনে চলতে হয়? নিয়মগুলো তোমাকে একটু আগে বললাম, ওগুলো লিখবা। সৌরভের জন্মসাল অধিবর্ষ কিনা তা নির্ণয়ের অ্যালগরিদম নির্ণয় করো। সৌরভের জন্মসাল কত? 1990। তো এটা নির্ণয় তোমার অ্যালগরিদম নির্ণয় করতে হবে। সরি, কি নির্ণয় করতে বলছে? অ্যালগরিদমটা কিভাবে নির্ণয় করতে হয় চলো তোমাদের করে দেখাই। কয়েকটা জিনিস ইউনিক জিনিস তোমাদেরকে করে দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, এটা করার জন্য তোমাদের কি করতে হবে? প্রথমে হচ্ছে তোমার স্টেপ ওয়ান কি অলওয়েজ? স্টেপ ওয়ান অলওয়েজ তোমার স্টার্ট, তাই তো? এটা কি আমরা কিসের অ্যালগরিদম নির্ণয় করতেছি? লিপ ইয়ার প্রোগ্রামের অ্যালগরিদম নির্ণয় করতেছি।
আচ্ছা, তারপর কি আছে স্টেপ 2। স্টেপ 2 তে কি করতে হয়, তোমার হচ্ছে ওই যে সালটা আছে ওটাকে ইনপুট নিতে হবে না, ইনপুট ইয়ার। আচ্ছা আমি তোমাকে বলি, আমার মতে ইনপুট নেওয়াটা বেটার এই 1919 নিয়ে কাজ করা থেকে। তুমি রেখে দিবা যে হচ্ছে ইনপুট ইয়ার, অথবা আচ্ছা না, যেহেতু এই সালটার কাজ করতে তোমার ইনপুট নেওয়ার দরকার নেই, ইনপুট বেটার হলেও দরকার নেই, তুমি ইয়ার সমান সমান 1990 ধরে নিলা। আচ্ছা, এবার তুমি স্টেপ 3 তে আসবা, দেখাই দিবা যে কি শর্ত আছে, তুমি জানো না অলরেডি কি কি শর্ত আছে, কি কি শর্ত মানলে তোমার লিপ ইয়ার হয়। যদি একসাথে তোমার হচ্ছে ইয়ার 400 দিয়ে ভাগ যায় অ্যান্ড নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে কি তোমার লিপ ইয়ার। অন্যথায় কি, নেক্সট স্টেপে যাও, নেক্সট স্টেপে গিয়ে আমরা কি দেখব, নেক্সট স্টেপে গিয়ে আমরা দেখব যে হচ্ছে ইয়ার যদি হচ্ছে 100 দিয়ে বিভাজ্য না হয় অ্যান্ড একসাথে হচ্ছে তোমার 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, তাইলে কি তোমার অ্যাগেন লিপ ইয়ার। অন্যথায় হচ্ছে নেক্সট স্টেপে যাও অ্যান্ড নেক্সট স্টেপে আমরা লিখে দিব লিপ ইয়ার নট বা লিপ ইয়ার না। তারপর কি, তারপর আমরা প্রিন্ট করব যে প্রিন্ট আউটপুট, সরি প্রিন্ট নট লিপ ইয়ার, প্রিন্ট নট লিপ ইয়ার। অ্যান্ড তোমার লাস্ট স্টেপটা কি, লাস্ট স্টেপ হচ্ছে স্টেপ 7, এখানে কি তুমি করবা, এন্ড করে দিবা। ঠিক আছে, এখন কি তোমার এখানে লিখে দিতে হয় ইফ, আর হচ্ছে গো টু স্টেপ 4, গো টু স্টেপ 5। আচ্ছা এবার কি তোমার হচ্ছে, আচ্ছা এখানে একটা কথা আছে, এখানে একটা ভুল করছি, এখানে লিপ ইয়ার লিখলেও কিন্তু এখানে একটু অন্যভাবে লিখতে হয়, লিখে দিতে হয় গো টু স্টেপ লেটস সে 6। আচ্ছা গো টু স্টেপ 6। আচ্ছা 5 কি, 5 ধরো স্টেপ 5 দিলাম হচ্ছে প্রিন্ট নট লিপ ইয়ার, আর 6 দিলাম যে প্রিন্ট লিপ ইয়ার, এন্ড লাস্টে কিন্তু তোমার এন্ড। মানে বুঝো, তোমরা শর্তটা মানলে ও হচ্ছে যেখানে প্রিন্ট করবে যে লিপ ইয়ার সেখানে যাবে, যদি না মানে তাহলে যেখানে পরের শর্তে যাবে, আর পরের শর্তটা না মানলে তোমার চলে যাবে যেখানে লিপ ইয়ার না সেখানে, বা যদি মানে সেখানে চলে যাবে তোমার যেখানে লিপ ইয়ার সেখানে। বুঝতে পারছো, এরকম করে তোমার অ্যালগরিদমটা লিখতে হয়। আচ্ছা এরপরটা আসি যে সৌরভ সরকারি চাকরিতে আবেদনযোগ্য কিনা তা নির্ণয়ের জন্য একটা সি প্রোগ্রাম লেখো। এটা একটা কন্ডিশনাল প্রোগ্রাম। কীভাবে লিখতে হয়, যে ধরো বৈধ বয়স হচ্ছে 18 থেকে 32 আর তার বয়স কত 34, তাহলে কি সে সরকারি চাকরির জন্য হচ্ছে তোমার আবেদনযোগ্য না। এরকম কীভাবে লিখতাম আমরা লিখবো হচ্ছে হ্যাশট্যাগ, এই যে আমি কন্ডিশনাল একটা করে দিলাম, অন্যগুলো হচ্ছে তোমার জাস্ট লজিকটা বলে যাব। আচ্ছা তুমি কি করবা, ইন্ট মেইন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট, এবার তুমি কি করবা ইন্ট বয়স ধরো তোমার ধরলাম ইন্ট এজ, একটা ভালো একটা ভ্যারিয়েবল নাম ধরবা সবসময়, তোমার বুঝতে গিয়ে সুবিধা হবে যে তুমি ওই ভ্যারিয়েবলটা কি রাখছো। আচ্ছা ইন্ট এজ গেল, এখন তুমি জানো কি এজের মান কত, এজের মান হচ্ছে 34, এজের মান কত, এজের মান হচ্ছে 34। এখন তুমি দেখবা ইফ স্টেটমেন্ট দিয়ে, ইফ এজ ইজ কত, লোয়ার লিমিটটা কত 18, তাহলে ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 18 অ্যান্ড এজ, আচ্ছা গ্রেটার দ্যান ইকুয়াল লেখা তো হয় নাই, নর্মালি হয়েছে বাট প্রপারলি হয় নাই, কজ কি আমরা কি এখানে প্রোগ্রামে কীভাবে লিখি না, গ্রেটার দ্যান ইকুয়াল এভাবে লিখি, আর এজ লেস দ্যান ইকুয়াল 32, তাহলে তুমি লিখবা প্রিন্টএফ এলিজিবল, সরকারি চাকরির জন্য এলিজিবল। এটা যদি না হয় তখন কিন্তু তুমি লিখবা এলস লিখে দিবা, তোমার আর কোনো শর্ত নাই, একটা শর্তই তো যে এই বয়সের ভিতরে থাকলে তোমার সরকারি চাকরির জন্য উপযোগী, এই বয়সের ভিতরে না থাকলে তোমার সরকারি চাকরির জন্য উপযোগী না। তো তোমার একটা শর্ত দিয়ে হয়ে যাবে, এলস তুমি দিয়ে দিবা। আর কোনো শর্ত থাকলে আমি এলস দিয়ে আরো শর্ত কি অ্যাড করতাম, নট এলিজিবল, এটা প্রিন্ট করার পর কি তুমি লাস্টে রিটার্ন 0 দিয়ে তুমি প্রোগ্রামটা ওখানে কি শেষ করে দিবে। ঠিক আছে, একটা লাইনে লিখবা, আমার তো এখানে জায়গা ছিল না বলে আমি নিচে লিখলাম, বাট তুমি একটা লাইনে লিখবা। ওকে আচ্ছা
এবার আসি যে এই একটা প্রোগ্রাম দিয়ে দিছে স্ট্রিং কি স্ট্রিং অলরেডি বলছে এটা বলছে তোমার অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি যেগুলো হচ্ছে সি প্রোগ্রামিং এ অ্যারে আকারে সংহত হয় ক্যারেক্টারের আগে ক্যারেক্টারের অ্যারে। আচ্ছা এবার আসি ভ্যারিয়েবল প্লাস প্লাস ও প্লাস প্লাস ভ্যারিয়েবল ব্যাখ্যা করো। এটা কি সেই পোস্ট ইনক্রিমেন্ট আর প্রি ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্ট ব্যাখ্যা করবা অলরেডি পড়াইছি। উল্লিখিত সিরিজটির যোগফল নির্ণয় ফ্লোচার্ট নির্ণয় করো। এটা একটা ফ্লোচার্ট নির্ণয় করতে হবে, চলো করে দেখাই। তোমার হচ্ছে একটা স্টার্ট দিয়ে স্টার্ট করবা। আচ্ছা এবার কি নিবা তুমি, তোমার ইনপুট নেওয়া লাগবে, তুমি কোথা থেকে স্টার্ট করবা তাই তো। তো তোমার প্রথমে কি একটা ভ্যারিয়েবল ধরে নেওয়া লাগবে, কি কি ধরে নিবা, কোথা থেকে তুমি স্টার্ট করবা, i সমান সমান 2। আচ্ছা কত পর্যন্ত যাবা, তুমি n পর্যন্ত যাবা, তো তুমি s সমান সমান ধরে নিলা 0। তোমার তো যোগফল বের করা লাগবে না, হ্যাঁ যোগফল বের করা লাগবে। সো তুমি অলওয়েজ কি x সমান সমান 0 ধরবা। এবার কি নিবা তুমি ইনপুট n। এখন কি তুমি আস্তে আস্তে লুপে যাবা তাই তো। তোমার লুপের শর্তটা কি হবে যে ইফ i লেস দ্যান ইকুয়াল n, এটা কি তোমার শর্ত তাই তো। আচ্ছা এখন তুমি যদি এটা শর্ত সত্য হয় তাহলে তুমি কি করবা, তুমি হচ্ছে যোগফল আস্তে আস্তে নির্ণয় করবা। যোগফল নির্ণয় করার উপায় কি হবে, s ইজ ইকুয়াল টু আগের s প্লাস i, এই দেখো i ইন্টু i, কারণ কি উপরে স্কোয়ার আছে। তো তোমার একটা উপায় কি i ইন্টু i, আরেকটা উপায় কি, আরেকটা উপায় হচ্ছে পাও i2, পাওয়ারটা সবসময় 2 তাই তো, পাও i2। ওকে বুঝতে পারছো। আচ্ছা আরেকটা কি করবা, তুমি i এর মানটা কি এক এক করে বাড়াবা, না 3 করে বাড়াবা। তাই কি i প্লাস ইকুয়াল টু 3। তো এখানে তোমার একটা আলাদা ক্যালকুলেশনের পার্ট গেল। এখান থেকে তুমি আবার কোথায় যাবা, তুমি আবার হচ্ছে এখানে আসবা। সো এখানে আবার আসবে, আর যদি যখন এটা মিথ্যা হয়ে যাবে তখন কি যাবা, নো ইয়েস। আচ্ছা যখন হবে তখন তুমি কি করবা, যখন মিথ্যা হয়ে যাবে তখন তুমি প্রিন্ট এস করে দিবা। অ্যান্ড এটা করলে কি তোমার আলটিমেটলি ওই প্রোগ্রামটা শেষ, লাস্টে যায় কি তোমার এন্ড। বুঝতে পারছো, খুব সহজ না, অনেক কঠিন লাগতেছে, বাট এটাই কিন্তু এইটাই আসবে, এটার চান্স 95%। মানে এই টাইপের কিছু একটা আসবে, এটার চান্স কি 95%, যে এরকম একটা সিরিজের লুপের একটা সিরিজের একটা প্রোগ্রাম আসবে, এটার চান্স কি 95%। তার মানে এটা তো অনেক ভালো মতো করে করতে হবে। ওকে আচ্ছা এবার আসি আরেকটা টোকেন। টোকেন মানে হচ্ছে তোমার যখন ওই যে কোনো একটা কোড রান হয় তখন তোমার হচ্ছে সবচেয়ে ছোট, মানে যখন কম্পিউটার হচ্ছে একটা প্রোগ্রামের সবচেয়ে ছোট পার্টগুলোকে নিয়ে বোঝার চেষ্টা করে, তো ছোট পার্টগুলোকে তোমার টোকেন বলে। এটা বেশ একটা ইন্ডিকেটটা এটা একটু ভালো মতো পড়ে রাখবা। আচ্ছা এবার আসি কি চলকের নামে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। হ্যাঁ আসলে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। যেমন ধরো আমি লিখলাম যে তানভীর আন্ডারস্কোর 15, তো এটা কি চলকের নাম হইতে পারে, সমস্যা নেই। ওকে আচ্ছা এবার আসে যে উদ্দীপকে উল্লেখিত সংখ্যাদ্বয়ের গসাগু নির্ণয়ের জন্য ফ্লোচার্ট তৈরি করো, আর লসাগু নির্ণয়ের জন্য একটা সি প্রোগ্রাম লেখো। আমি তোমাদেরকে কোনোটা করে দিব না, আমি তোমাদেরকে জাস্ট লজিকটা বলে যাবো আজকে। কি লজিক, ধরো তোমার কাছে কি নাম্বার আছে 45 আর 36, 45। এখন তোমার কি, ধরো এক পাশে রাখলাম গসাগু, তোমার একটা লজিকটা বুঝতে হবে। আমি তোমাকে বলি, এটা আমার লাইফের একটা ভালো একটা এক্সপিরিয়েন্স। আমি হচ্ছে আমার কলেজে প্র্যাকটিক্যাল এটা আসছিল, লসাগু গসাগু মৌলিক সংখ্যার মতো প্রোগ্রামগুলো অত বেশি আসে না, এগুলো বেশ কঠিন। অ্যান্ড এটা এই বছর আসবে না, এটার চান্সও 60%। ভালো ওকে, মানে কি এটা না আসার মতো একটা জিনিস, এটার জন্য ম্যাক্সিমাম লোকজন পড়তো না। আমি সকালবেলা পড়ে গেছিলাম আমার কলেজে প্র্যাকটিক্যালের টাইমে, অ্যান্ড আমি যে পারছিলাম, আমার মানে ওখান থেকে বেসিক্যালি আইসিটি বেশ ভালো একটা কনফিডেন্স পাইছি পরীক্ষার আগে, ঠিক আছে। সো এখানে তোমার লজিকগুলো জানলেই তুমি ইজিলি করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে কি, যে এখান থেকে তোমার অন্য যে ছোট নাম্বারগুলো আছে, ধরো 35 আছে, ধরো 30 আছে, মানে এগুলোর মাঝখানে অন্য নাম্বারও আছে, তোমার এই যে দুটো নাম্বার আছে, এই দুটো নাম্বারই কি এই ছোট নাম্বারগুলো দিয়ে নিঃশেষ বিভাজ্য হইতে হবে। তার মানে কি 36কেও তোমার হচ্ছে ধরো 6 দিয়ে ধরো 3 দিয়ে নিঃশেষ বিভাজ্য হইতে হবে, আবার তোমার হচ্ছে 45কেও কি 3 দিয়ে নিঃশেষ বিভাজ্য হইতে হবে। এখন এটা হয়, তার মানে এটা কি গসাগু না, সবচেয়ে বড় যে নাম্বারটা দিয়ে নিঃশেষ বিভাজ্য হইতে পারে। 3 দিয়ে তো আসলে সবচেয়ে বড় নাম্বার না, 3-এর পরে তোমার 6 দিয়েও মনে হয় নিঃশেষ বিভাজ্য হইতে পারে, তারপর 9 দিয়েও হইতে পারে। আচ্ছা 9, হ্যাঁ মনে হয় 9, হ্যাঁ 9 গসাগুটা মনে হয় 9 হবে। চলো করে দেখি আমরা, সমস্যা নেই। তোমাদের হিসাবটা কি হবে আমরা তো করে দেখবো না, আমরা তোমাদেরকে দেখাবো যে ছোট আর মানে এখান থেকে যদি নাম্বারগুলো আস্তে আস্তে কমতে থাকে, এন্ড এই কম নাম্বারগুলো দিয়ে যদি আমরা দুটাকে ভাগ করি আর দুটো যদি একসাথে নিঃশেষ বিভাজ্য হয়, তাহলে তোমার কি গসাগু, তাই তো। চলো দেখি তাহলে আমরা লিখবো যে a সমান সমান 36, b সমান সমান 45। এখন এই দুটোর ভিতরে আমরা তুলনা করবো যে ইফ a ইজ গ্রেটার দেন b,
এটার ভিতরে লিখে দিব, তাহলে হচ্ছে a ইজ ইকুয়াল টু বিগ অ্যান্ড হচ্ছে তোমার b ইজ ইকুয়াল টু স্মল অ্যান্ড হচ্ছে আদার, এটা না হলে এলস এলস তোমার হচ্ছে a ইজ ইকুয়াল টু স্মল, b ইজ ইকুয়াল টু বিগ। এটা করে লাভ হচ্ছে কি, আসতেছি, এটা চলো মুখে মশা লসাগু পরে পেজেই দেখাই, সমস্যা নাই। আচ্ছা, এটা যখন হইলো, আচ্ছা এখন কি করতে হবে, এখন একটা ফল লুপ চালাতে হবে। ফল লুপের ভিতরে তুমি আই সমান সমান ধরে নিব স্মল, আই সমান সমান কি ধরে নিবা, স্মল। মাঝখানে তো শর্ত থাকে না, শর্ত অলওয়েজ আমার ট্রু রাখতে হবে, অলওয়েজ কি রাখবো, ট্রু রাখবো, যেন 1 দিয়ে দিব। আচ্ছা এরপর কি করবো, আয়ের মান কত করে কমাবো, আয়ের মান এক এক করে কমাবো, আয়ের মান কত করে কমাবো, আয়ের মান এক এক করে কমাবো, কারণ আস্তে আস্তে কি কমাবো, তাই তো। আচ্ছা এখন আসবো কিসে, এখন আমার কাজটা করতে হবে যে ইফ দুইটা যদি একসাথে ছোট নাম্বার দিয়ে নিঃশেষে বিভাজ্য যায়, তার মানে কি 36%, সরি 36 তো না, ভুলে গেছি, সরি কি এটা, এটা কি স্মল তাই তো, হ্যাঁ স্মল স্মল নিঃশেষ বিভাজ্য কোনটা দিয়ে, আই দিয়ে, ইকুয়াল ইকুয়াল 0 অ্যান্ড একসাথে বিগ পার্সেন্ট আই ইকুয়াল ইকুয়াল 0, ঠিক আছে। আচ্ছা এখন তোমার কি করতে হবে, এখন তোমার যদি এটা সত্য হয়ে যায় তাহলে তুমি যেটা করবা সেটা আমি বলি, তুমি হচ্ছে এই প্রোগ্রামটাকে এখানে ভেঙে দিবা, ঠিক আছে। আচ্ছা ওয়েট, ভাঙার আগে একটা কাজ করতে হবে, ভাঙার আগে তোমার হচ্ছে এটা লসাগু যে তুমি এটা বের করছো গসাগু, সেটা বের করতে হবে না, যে GCM সমান সমান হচ্ছে আই, তারপর তুমি ব্রেক করবা অ্যান্ড লাস্টে যে তুমি হচ্ছে প্রিন্ট এফ হচ্ছে তোমার পার্সেন্ট টি GCM। আমি বেসিক্যালি তোমাদের পুরা প্রোগ্রামটাই করে দিলাম, আমি ভাবছিলাম যে প্রোগ্রাম করাবো না, তাও করাই দিলাম, রিটার্ন 0। এখানে তো তোমার একটা কি করছি, এখানে একটা GCM আগে থেকে ঘোষণা করে রাখতে হবে যে ইন্ট GCM। আমি কিন্তু পুরো প্রথম থেকে কিন্তু পুরোটা করিনি, আমি খালি লাস্টে পুরোটা করছি। মানে বুঝো, তুমি এই 36 থেকে আস্তে আস্তে নাম্বারগুলো কমাচ্ছ, এনে কম নাম্বারে তুমি দুটোকে ভাগ করতেছো, যদি দুটো একসাথে ভাগ চলে যায় তোমার সেটাই কি তোমার গসাগু। এখন তুমি বলতে পারো যদি কখনো ভাগ না যায় তাহলে কি তোমার এক আছে না, এই এক দিয়ে তো অবশ্যই দুটো নিঃশেষ বিভাজ্য হবে, তাহলে তোমার গসাগু কত হবে, এক হবে, বুঝতে পারছো। আচ্ছা এবার কি আছে, ধরো এইটাকে কপি করি, আচ্ছা না এই যে এটা কপি করি, হ্যাঁ এখানে একটু মুছে দেই, আচ্ছা এইটুক থাকুক, এইটুক মুছবো না, সমস্যাটা চেঞ্জটা আসবে এখানে, সরি হ্যাঁ আসো, চেঞ্জটা আসবে কোথায়, এখানে আর এখানটাতে। ধরো এখন কত আছে, 36 45, এই ভিতরে এখন কি করবো, বড়টা থেকে আস্তে আস্তে বাড়াবো, অ্যান্ড ধরো বড়টা থেকে আস্তে আস্তে বাইরে কত আসবে, 50 আসবে, 54 আসবে, 56 আসবে, দেখতে থাকবে তাই না। আচ্ছা তো এখানে সবচেয়ে ছোট যে নাম্বারটা দিয়ে, এই সবচেয়ে ছোট যে নাম্বারটা এই দুইটা নাম্বার দিয়ে নিঃশেষ বিভাজ্য হবে, ধর মানে 50 নিঃশেষ বিভাজ্য 45, আবার ধরো তোমার 36 নিঃশেষ বিভাজ্য 45, সরি 50 নিঃশেষ বিভাজ্য 36, মানে কি এখন কি আমি যে নাম্বারটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি ওই বৃদ্ধিপ্রাপ্ত নাম্বারটা দিয়ে এই দুটো নাম্বারকে ভাগ করলে, ওই বৃদ্ধিপ্রাপ্ত নাম্বারটা যদি এই দুটো নাম্বারকে যদি ভাগ করি তাহলে কি সেক্ষেত্রে কি 0 আসে কিনা, এটাই হচ্ছে তোমার লসাগুর সিস্টেম, এটা কি লসাগুর সিস্টেম। আচ্ছা চলো তাহলে করি, ওইটুক করে ফেলছি, ওইটুক থাকবেই। এবার কি আসবো, ফরে আসবো, ফরে এসে এখান থেকে আবার স্টার্ট করবো কি, বিগ থেকে স্টার্ট করবো, বিগ থেকে স্টার্ট করবো, তোমার হচ্ছে আইজ ওই শর্তটা অলওয়েজ 1 থাকবে অ্যান্ড আয়ের মান কি এবার এক এক করে বাড়বে, সরি ব্লাসে যেতেই হবে না, হ্যাঁ এবার হচ্ছে তোমার এইটা আসবে। এখন এসে কি করবা তুমি, তুমি এখন ওই যে বিগ আছে না এই, আচ্ছা আইকে তুমি হচ্ছে বিগ দিয়ে ভাগ দিবা, আই ভাগ বিগ ইকুয়াল ইকুয়াল 0 অ্যান্ড আই ভাগ স্মল ইকুয়াল ইকুয়াল 0, এটা কি ইফ, এটা যদি হয় তাহলে কি হচ্ছে LCM, এটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা সমান হচ্ছে আই অ্যান্ড হচ্ছে ব্রেক, ঠিক আছে। অ্যান্ড তুমি লাস্টে যে কি করবা, প্রিন্ট এফ, আচ্ছা প্রিন্ট এফ তোমার পার্সেন্ট ডি LCM
রিটার্ন 0। আচ্ছা, এখানে কি তোমার হচ্ছে যেখানে জিসিএম দেওয়া ছিল এটাকে তোমার জাস্ট হচ্ছে এলসিএম দিয়ে চেঞ্জ করে দিতে হবে। এলসিএম মানে হচ্ছে তোমার লসাগু, তাহলে এটা কি, এটা তোমার ল দিয়ে চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এইটা তার এখনো বুঝো নাই, একটু টাইম নাও, আমার এটা আবার দেখো। আর এখানে না বুঝলে এখানে আসলে চান্স আছে আজকে ক্লাস দেখে কিছু বুঝবা না, যদি আগে থেকে তোমার কখনোই না পড়া থাকে। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে, আমি মেইন যে হচ্ছে তোমার 5th অধ্যায়ে যে ক্লাসটা নিয়েছিলাম ওখানে আমি হচ্ছে 5ম অধ্যায়ের এই লসাগুটা বুঝাইছিলাম লাস্ট ক্লাসটা। হ্যাঁ, লাস্ট ক্লাসে। তো লাস্ট ক্লাসে একটু দেখো, ওখানে আমি একটু আরও টাইম নিয়ে বুঝেছি। আজকে তোমাদের বেশি টাইম খরচ করতেছি না, ওখানে টাইম নিয়ে বুঝলে তোমার বুঝে ফেলবো, সমস্যা নাই। ওকে, আচ্ছা এবার আসি। ধরো এই যে দিয়ে দিছে উদ্দীপকের প্রোগ্রামটি ফ্লোচার্ট ডাকো, এটা দেখো পুরো তোমার প্রোগ্রামটা দিয়েই দিছে, তোমার এখানে কিছু নিজে থেকে কিছু ফিগার আউট করা লাগবে না। তোমার জাস্ট এই প্রোগ্রামটা যে দেওয়া আছে এখান থেকে কি করবা, তুমি এটা ফ্লোচার্ট ডাকাবা, এটা তোমরা ইজিলি পারবা। আচ্ছা, এই যে লুপের পরিবর্তে ডুয়াল লুপ, এই যে এই জিনিসটা কত ইম্পর্টেন্ট, এটা আসলে সবাই তোমার বুঝো কিনা আমি জানি না। তোমরা আসলে অনেক ভয় পাও, কিন্তু তোমাদের 5ম অধ্যায় থেকে যে কোয়েশ্চেন হবে এর ভিতরে একটা বড় চান্স আছে যে এই কোয়েশ্চেনটা আসলে হবেই তোমার হচ্ছে একটা লুপ প্রোগ্রামিং দিয়ে দিবে, তোমাকে বলবে যে হচ্ছে তুমি ডুয়ালে যাও, অথবা তোমাকে ফল লুপে দিয়ে দিবে, তোমাকে বলবে ডুয়ালে যাও, তোমাকে তো হয়েল লুপে দিয়ে দিবে, তোমাকে বলবে ফল লুপে যাও, তোমাকে ডুয়াল লুপে দিয়ে দিবে, তোমাকে বলবে হয়েল লুপে যাও। এরকম টাইপের জাস্ট কনভার্সন, এটা করা খুবই ইজি। কীভাবে দেখালো, তোমার এই পুরো প্রোগ্রাম সেম থাকবে, ইনক্লুড stdio.h, আচ্ছা ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট, আচ্ছা ইন্ট আই, মানে একদম তুমি জাস্ট দেখবা, প্রশ্ন দেখে দেখে তুমি তুলতে থাকবা, তুলতে থাকতে তোমার চেঞ্জটা হবে কোথায় আমি বলি। ধরো প্রিন্ট এফ, এটা আমি লিখলাম না, আচ্ছা স্ক্যান এফ, মানে দেখো আমি কিছুই লিখলাম না, ধরো এইটুকু যে লিখছি এটুকু মুছে দিলাম, মানে এগুলো একদম ওগুলোই হবে। আমি তোমাকে জাস্ট এইটুকু যে লুপের পার্টটা চেঞ্জ করে দেখাই। দেখো তোমার এখানে ফল লুপ আছে না, তুমি কিসে নিয়ে যেতে বলছে, ডু ওয়াইল লুপে। ডু ওয়াইল লুপে কি আগে কি কাজ করে না, সো তুমি কি করবা, ডু 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 কি কি তুমি ডু দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুমি হচ্ছে সেই কাজটা আছে সেই কাজটা লিখবা, যে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই। এবার কি আছে, প্রিন্ট এফ, আচ্ছা আয়ের মানে এক বাড়াইতে হবে না, এই যে এইটাও কি আয়ের মানে 2 বাড়বে, এটাও কিন্তু কাজের ভিতরেই আসে। ফল লুপের ক্ষেত্রে শুধুমাত্র এটা ব্র্যাকেটের ভিতরে, বাকি সবগুলোর ক্ষেত্রে কি কাজের ভিতরে। তাহলে আই প্লাস ইকুয়াল টু 2, অথবা আই প্লাস আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2, এটা ওইভাবে লিখি তোমাদের জন্য সহজ করে লিখি, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2। আচ্ছা, এটা তোমার কাজ হয়ে গেছে, কাজ হয়েছে, এটাই তো লুপের ভিতরে, এই লাস্টের সাম তো পরে প্রিন্ট হবে, তাই না? আচ্ছা, সো এটুকু তোমার লুপের ভিতরে কাজ শেষ। এখন খালি তুমি হচ্ছে ওয়াইলে যাবা, ওয়াইল এখন তুমি যে শর্তটা দিয়ে দিবা, শর্তটা কোনটা, এটা শর্তটা কোনটা, আই লেস দেন ইকুয়াল এন, অ্যান্ড এই ওয়াইলের পরে যখন ডু ওয়াইলের ক্ষেত্রে ওয়াইলের পরে একটা সেমিকোলন আসে। ওকে, অ্যান্ড তোমার কি ওই শুরুতে তোমার হচ্ছে এই যে আই এর যে এই পার্টটা আছে এটা তোমার ডু ওয়াইলের আগে লিখে ফেলা লাগবে, যে আই ইজ ইকুয়াল টু 2। এটা হচ্ছে তোমার লুপের পার্ট, খালি এইটুকুর সাথে এইটুকু খালি চেঞ্জ, জাস্ট স্ট্রাকচার চেঞ্জ। এখানে ফল লুপের স্ট্রাকচার ছিল, ওইটার সাথে তোমার খালি এইটুকু চেঞ্জ হয়েছে, আর সব কিছু কিন্তু সেম। বুঝতে পারছো? খুবই ইজি। আচ্ছা, এখন আসি, হ্যাঁ এই প্রোগ্রামটা আসলে দেখো যে চিত্রে 5 এর মান, আচ্ছা কম্পাইলার কি বলছি, কোন ধরনের ত্রুটি থাকলে কোন ধরনের ত্রুটি তোমার প্রদর্শিত হয়, শুধুমাত্র সিনট্যাক্স ত্রুটিতে প্রদর্শিত হয়, তাই তো? আচ্ছা, এখন আসো দৃশ্যকল্প 1 পি এর মান 5 এবং কিউ এর মান 6 হলে প্রোগ্রামটি ফলাফল ব্যাখ্যা করো। দেখো পি এর মান 5, এই দেখো এই যে প্রোগ্রামটা আছে না, এখানে তোমার এই যে দেখো এখানে পি লেখা আছে, পি 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 এর মান কত আছে, পি এর মান আছে তোমার এখানে কত বলছে, পি এর মান 5, তাহলে পি এর মান কত আছে 5, কিউ এর মান কত আছে, কিউ এর মান কত আছে, কিউ এর মান আছে 6। আচ্ছা, তোমাকে বলছে টি ইজ ইকুয়াল টু পি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, মেবি একটু ফ্যাকাশে হয়ে গেছে, বাট আমি এখানে লিখে দিতেছি পাশে, কোনো সমস্যা নাই। টি ইজ ইকুয়াল টু পি, পি ইজ ইকুয়াল টু কিউ, অ্যান্ড কিউ ইজ ইকুয়াল টু টি। লাস্টে যে আবার হচ্ছে তোমার পি অ্যান্ড কিউ এর মানটা আউটপুটে প্রকাশ করছে। এখন তোমাকে বলছে তোমার যদি ইনপুট দুটো যদি খালি এইটুক হয়, তাহলে তোমার এখানে আউটপুটে আলটিমেটলি পি আর কিউ এর মানটা কত প্রকাশিত হবে। দেখো টি এর মান কি আকারে কিছু দেওয়া আছে, নাই, পি এর মান টি সমান পি বলছে, আর পি এর মান দেওয়া আছে, পি এর মান কত 5, তার মানে এই যে এই লাইনটার পরে তোমার টি এর মানটা কত হয়ে যাবে জানো, টি এর মানটা 5 হয়ে যাবে। আচ্ছা, পি ইজ ইকুয়াল টু কিউ, দেখো তার পি এর মান আগে ছিল 5, কিন্তু এখন এসে পি এর ভিতরে তোমার কিউ এর মানটা রাখতেছে, তার মানে কি কিউ এর যে মানটা ছিল এটা চলে আসবে পি এর ভিতরে, কিউ এর কত মান আছে 6, আর এই লাইনটার পরে তোমার পি এর মানটা কত হয়ে যাচ্ছে, পি এর মানটা হয়ে যাচ্ছে 6। আচ্ছা, এখন দেখো আবার যে কিউ ভেরিয়েবল ছিল এই কিউ ভেরিয়েবল তো তোমার হচ্ছে টি এর মানটা রাখতেছে, টি এর মান কত 5, তবে এই লাইনটার পরে তোমার কিউ এর মান কত হবে, কিউ এর মান হবে 5। তার মানে এই যে এই আউটপুটে কি আসবে, আউটপুটে তোমার পি সমান সমান আসবে 6 আর কিউ সমান সমান আসবে 5, তার মানে যা ইনপুট দিছিলাম তা জাস্ট তোমার এক্সচেঞ্জ হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এই দেখো দৃশ্যকল্প 2 বলছে
প্রবাহ চিত্রটির জন্য একটা সি ভাষায় একটা প্রোগ্রাম লেখো। প্রবাহ চিত্রটা কি? একটা লুপ প্রোগ্রামিং, একটা ধারা লুপ প্রোগ্রামিং। আমি তোমাদেরকে আজকে অলরেডি ধারা লুপ প্রোগ্রামিং সলভ করে দেখাইছি। তারপর তোমাদেরকে একটা কি সলভ করে দেখাইছি, ধারা একটা ফ্লোচার্টও দেখাইছি। আবার ধারা একটা হচ্ছে লিপ ইয়ারের একটা কি তোমার হচ্ছে অ্যালগরিদমও দেখাই আসছি। তো তোমরা কি এই যে যেহেতু তোমাকে এখানে ফ্লোচার্টটা দেওয়া, তুমি তো সিম্পলি খুবই ইজিলি তুমি সি ভাষার প্রোগ্রামটাও লিখে ফেলতে পারবা। নিজে ট্রাই করো, কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে তুমি হচ্ছে স্টার্ট করবা নর্মালি, এই যে এই প্রোগ্রামের মধ্যে এখান থেকে এখন নর্মালি স্টার্ট করে তুমি জাস্ট লুপের ভিতর কি i = 2 থেকে স্টার্ট করবা। তার মানে কি তোমার এখানে আমি ধারা লিখে দিই 2। আচ্ছা হ্যাঁ, তোমার এখানে ধারাটা হবে হচ্ছে 2 স্কোয়ার প্লাস তোমার কত কত করে বাড়তেছে, এই যে i + = 2 করে বাড়তেছে। তার মানে কি 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস ডট 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 ডট। তার মানে কি তুমি বেসিক্যালি এই ধারাটা খালি তোমার যোগফলটা নির্ণয় করতে হবে, তাই তো? আচ্ছা, তো এই সৃজনশীলটা পরে এই সৃজনশীলটাতে আমরা আসি। এই সৃজনশীল কি বলছে? দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো। প্রোগ্রামটিতে কোনো সংখ্যা ইনপুট দিলে যদি সংখ্যাটি জোড় হয় তাহলে রেড শব্দটি প্রদর্শিত হয়, যদি সংখ্যাটি ঋণাত্মক হয় তাহলে কি ব্লু শব্দটি প্রদর্শিত হয়, কিন্তু সংখ্যাটি যদি জোড় এবং ঋণাত্মক হয় তাহলে গ্রিন শব্দটি প্রদর্শিত হয়। এটা একটা আসলে অত কঠিন সিকিউ না, কিন্তু এটা একটু ইউনিক সিকিউ। এটা কি অত বেশি দেখা যায় না, কারণ হয়তো অনেক বেশি প্র্যাকটিস তোমাদের নাই। তোমাদের জাস্ট আমি হচ্ছে থিওরিটা বলে দিব। এক্সপ্রেশন মানে কি? এই যে ধরো y = x + i, এটা কি একটা তোমার এক্সপ্রেশন। এখানে কি করলাম আমরা, একটা অপারেটর আছে, অপারেন্ড আছে। আমরা কি এই y চলক, x চলক, i চলক এগুলোর উপরে কাজ করতেছি, আর অপারেটর আছে দুইটা, একটা ইকুয়াল অপারেটর আর একটা কি প্লাস অপারেটর, তাই তো? আচ্ছা, এবার বলছি তোমার হচ্ছে ধ্রুবক ঘোষণার নিয়ম কি ব্যাখ্যা করছি। তোমার হচ্ছে ধ্রুবক ঘোষণার নিয়ম কি? প্রথমে একটা হচ্ছে ডেটা টাইপটা লিখতে হয়, ধরো ইন্টিজার বা ফ্লোট ওরকম। তারপর তোমার ওই যে আচ্ছা সরি এটা তো চলক ঘোষণার নিয়ম বলছে। চলক ঘোষণার নিয়মটা হচ্ছে কি তোমার হচ্ছে ওই ডেটা টাইপ, তারপর তোমার চলকের নাম, তারপর হচ্ছে কি তোমার সেমিকোলন। আর ধ্রুবক ঘোষণার নিয়ম কি তোমাদের একটু আগে দেখাইছি না, ওই যে হ্যাশট্যাগ ডিফাইন, তারপর তোমার হচ্ছে কি ওই ধ্রুবকের নাম ধরো পাই, তারপর কি তোমার 3.1416, অথবা কি অথবা হচ্ছে কনস্ট, অথবা হচ্ছে কি তোমার কনস্ট, তারপর হচ্ছে তোমার ইন্ট, তারপর হচ্ছে তোমার পাই ইকুয়াল 3.1416। ঠিক আছে, মানে কি তোমার এই দুইটা নিয়মে তোমার তুমি ধ্রুবক ঘোষণা করতে পারো, তাই তো? আচ্ছা, এখন আসি একটা উদ্দীপকের সমস্যার জন্য একটা প্রবাহ চিত্র অঙ্কন করো আর একটা প্রোগ্রাম লেখো। আমি দুইটাই আলাদা করে দেখাচ্ছি না, আমি তোমাদেরকে পুরো থিওরিটা দেখাই দিব যে এই থিওরিটা তুমি কিভাবে সলভ করবা। চলো, তোমার কাছে বলছে কি যে দুইটা যদি একসাথে সত্য হয়, মানে একসাথে যদি তোমার জোর হয়, একসাথে যদি তোমার ঋণাত্মক হয়, এই যে জোর এবং ঋণাত্মক, তাহলে তোমার গ্রিন শব্দটি প্রদর্শিত হবে। তো তোমাকে যেটা করতে হবে, তোমাকে প্রথমে আগে ধরে নিতে হবে যে ইফ হচ্ছে যে নাম্বারটা নিছি কোনো সংখ্যা ইনপুট দিলে, ইফ এন ইজ হচ্ছে তোমার জোর হয়, তার মানে কি ইফ এন %2 ইকুয়াল মডুলাস 2 ইকুয়াল 0 অ্যান্ড যদি এন হচ্ছে ঋণাত্মক হয়, তার মানে এটা যদি এটা হয়, এটা হইলে তোমার কি প্রিন্ট করবে, কি প্রিন্টএফ গ্রিন, সরি গ্রিন তো, হ্যাঁ গ্রিন, প্রিন্টএফ হচ্ছে গ্রিন। আচ্ছা, এখন এটা যদি সত্য না হয় তখন কি হবে? এলস ইফ এর ক্ষেত্রে তোমার শুধুমাত্র একটা, যে শুধুমাত্র যদি জোর হয় তখন রেড। তার মানে কি এলস ইফ হচ্ছে তোমার n% 2 ইকুয়াল 0 হচ্ছে কি দেখাবো? রেড দেখাবো। তাহলে প্রিন্টএফ রেড। আচ্ছা, এলস ইফ শুধুমাত্র যদি হচ্ছে তোমার ঋণাত্মক হয় তখন কি দেখাবো? প্রিন্টএফ তোমার হচ্ছে ব্লু। অ্যান্ড যদি এটা না হয়, দেখো কোনোটা যদি না হয় অন্যথায় ব্ল্যাক। তার মানে কি সবকটা শর্ত বসানোর পর তোমার লাস্টে যে তুমি এলস প্রিন্টএফ ব্ল্যাক। তার মানে কি তোমার এই যে এই শর্তটা ইউজ করে তুমি প্রোগ্রামটা করবা। তোমাদের এই যে লাস্টে যে হচ্ছে চাইছে না হচ্ছে উদ্দীপকের সমস্যার জন্য একটা প্রভাব সি ভাষায় একটা প্রোগ্রাম লেখো। আমি কিন্তু প্রোগ্রামের মেইন পার্টটা লিখেছি, তুমি খালি উপরে খালি ওইগুলো অ্যাড করবা। আর প্রভাব চিত্রটার জন্য, ফ্লো চার্টের জন্য কিন্তু আমি হচ্ছে তোমাকে শর্ত করে দিচ্ছি। তুমি হচ্ছে কি 3টা ওরকম ব্লক দিবা, 3টা ব্লক দিয়ে তুমি হচ্ছে প্রপারলি করে ফেলবা, ইজিলি পারবা। না পারলে পোস্ট করো, টেলিগ্রামে দাও, ফেসবুকে পোস্ট করো, সলভ করে দেবো, অথবা এই ভিডিও কমেন্টে কমেন্ট করো, সলভ করে দেবো। ওকে, ঠিক আছে। আজকে আমাদের লাস্ট সিকিউটা হচ্ছে এইটা। এটা হচ্ছে কিভাবে সলভ করবো, এটা সলভ করার ক্ষেত্রে তোমাকে আমি বলি, এখানে কি তোমার একটা টাইম টেবিল দিয়ে দিচ্ছে, তাই না? আর এখানে কি টাইম টেবিল বলে দিচ্ছে যে সকাল, সন্ধ্যা না বিকাল এগুলো বুঝাইতে, তাই তো?
তোমাদেরকে এটা আমি মেইন থিওরিটা সলভ করে দিচ্ছি। তোমার কাছে যে টাইম টেবিলটা দেওয়া আছে, তুমি এই টাইম টেবিলটাকে হচ্ছে 24 ঘন্টা টাইম টেবিল আগে কনভার্ট করবে। ধরো এম আছে, তার মানে কি এটা হচ্ছে 0500, 24 ঘন্টা কি 5টা এম মানে 5টাই। আচ্ছা 11টা 59 এম আছে, তার মানে কি 11টা 59। আচ্ছা এরপর কি আছে 12টা পিএম থেকে 4টা 59 পিএম, তার মানে কি এটা হচ্ছে 12টা পিএম থেকে কত 4টা 59, 4টা 59 মানে বেসিক্যালি হচ্ছে তোমার 16টা 59। ঠিক আছে। আচ্ছা এবার কি 5টা পিএম থেকে 8টা 59, তার মানে 17টা থেকে তোমার হচ্ছে 8টা 59, 8টা 59 মানে হচ্ছে তোমার 20টা 59। আচ্ছা এবার তোমার হচ্ছে 9টা পিএম থেকে 4টা 59, 9টা মানে হচ্ছে তোমার 21টা থেকে কত 4টা 59, তার মানে হচ্ছে তোমার আবার এম, তার মানে কি 04, হ্যাঁ 59, তার মানে কি পুরা 24 ঘন্টা এখানে আসে না, পুরো 24 ঘন্টা আছে। এখন তোমাকে কি করতে হবে, তোমাকে এমন একটা হচ্ছে প্রোগ্রাম লিখতে হবে যেখানে তোমার এইটা যদি তোমার মানে তোমার যদি টাইম টেবিল এইটা বুঝায় তাহলে তুমি লিখে দেবে মর্নিং, তোমার টাইম টেবিল যদি এইটা বুঝায় তোমাকে লিখে দেবে আফটারনুন, তোমার টাইম টেবিল যদি এইটা বুঝায় তুমি লিখে দেবে ইভিনিং। ঠিক আছে। আচ্ছা চলো করি, এটা এই পেজে রাখি, আমরা এই পেজটাই হচ্ছে প্রপারলি করি। এখন তুমি যখন করবা তখন তোমাকে না একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইফ ধরো আমরা এইটাকে ধরতেছি এইচ, ধরো এই পুরোটা ধরে নিয়ে আমরা হচ্ছে ধরে নিচ্ছি যে ওই যখন ইউজার ইনপুট দিবে, ইউজার যখন ইনপুট দিবে, ইউজার ইনপুট, তখন আমরা ইনপুটটা এভাবে নিব যে স্ক্যানএফ হচ্ছে %d অ্যান্ড এইচ, এটা ভিতরে নিব কয়টা ঘন্টা বাজে সেটা, আর হচ্ছে স্ক্যানএফ %d অ্যান্ড এম, এটা নিব কয়টা মিনিট বাজে সেইটা। ওকে এখন আমরা নিব ইফ এইচ ইজ লেস দেন হচ্ছে 0 অর এইচ ইজ গ্রেটার দেন হচ্ছে 23, এইটা হইলে তোমার আমরা ইনপুট আউটপুট দেবো কি জানো, প্রিন্টএফ ইনভ্যালিড। কেন দিব, তোমার 0টার কম কি কখনো বাঁচতে পারে, কখনো কি -1টা বাঁচতে পারে, পারে না। কখনো কি 24টা বাঁচতে পারে, পারে না। কখনো 24টা বাজে না, 23টা 59 পর 000 হয় বা 0টা বাজে, 24 ঘন্টা টাইম লাইনে কিন্তু তাই হয়, তোমরা একটু চেক আউট করবে। আচ্ছা আবার একটা কাজ করব যে আচ্ছা এটার সাথে, হ্যাঁ এটা এটা একটা করলাম, আবার একটা কাজ ধরো, আচ্ছা ওয়েট, এটা তো দিলাম, এটার সাথে আরেকটা কাজ করতে হবে, দুইটা একসাথে করতে হবে। যে তোমার এম যদি কখনো আবার হচ্ছে তোমার ধরো 0 থেকে কম হয় অ্যান্ড হচ্ছে এম যদি 60 থেকে বেশি হয়, তখনও কি তোমার ওই যে সেম প্রিন্টএফ ইনভ্যালিড। কেন, তোমার মিনিট কি কখনো 0টা মানে 11টা 0 মিনিট, 0 মিনিট থেকে কম হইতে পারে, পারে না। 11টা 60 মিনিটে বেশি হইতে পারে, পারে না। আসলে 60 মিনিটও পারে না, 60টা কখনো হয় না, 59 হয়। কত হয়, 59 হয়। বুঝতে পারছো। আচ্ছা এই পার্টটুকু গেল, এটা হচ্ছে ইনভ্যালিড আউটপুটটা আলাদা করা, এটুকু হয়ে গেল, এটা আমাদের কাজ শেষ। এই যে এই চিত্রটা মানে হচ্ছে অর, এটা মানে কি অর, তার মানে কি যে কোনো একটা যদি সত্য হয় তাহলে কি তোমার ইনভ্যালিড, সমস্যা নাই। ওকে আচ্ছা এখন আসবো খুব ইজিলি আমরা এটা করে ফেলবো। এখন আমরা আসবো যে এলস ইফ যদি হচ্ছে এইচ, তুমি যে এইচটা নিচ্ছ ওইটা যদি 5 অথবা 5-এর বড় হয় অ্যান্ড তোমার হচ্ছে অ্যান্ড যদি তোমার হচ্ছে 11 অথবা 11 থেকে ছোট হয়, তার মানে কি এইচ ইজ লেস দেন অর ইকুয়াল 11, এইটা সত্য হলে তুমি দিয়ে দিবা কি জানো, কি দিবা, তুমি দিয়ে দিবা এই যে মর্নিং, তাহলে প্রিন্টএফ কে দিবা মর্নিং, সমস্যা নাই। আর কিছু দেখাতে হবে না, তোমার মিনিট দেখাতে হবে না। কেন, তুমি দেখো তোমার তো 5টা থেকে 11টা সবকিছুই তোমার মর্নিং এর ভিতরে চলে আসতেছে, তাই না। তোমার 12টা থেকে তো আবার তোমার হচ্ছে ওই আফটারনুনে চলে যাচ্ছে, তোমার এখানে কি এখানে মিনিট দেখাতে হবে না, মিনিট এখানে দেখালে হয়ে যাচ্ছে একবার। ওকে আবার তুমি নিবা এলস ইফ যে হচ্ছে এবার কি আছে 12টা থেকে 16টা, তার মানে কি এইচ ইজ গ্রেটার দেন ইকুয়াল 12 অ্যান্ড এইচ ইজ গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল 16, লেস দেন ইকুয়াল 16, তাহলে কি আছে আফটারনুন।
এরকম করে তুমি সব করা দিবা, সব করে দেওয়ার পর তুমি লাস্টেরটা তুমি হচ্ছে এটা তো তুমি আর তুমি কোনো শর্তে নাও নিয়ে আসো, তুমি জাস্ট এইটার পরে এলস দিয়ে দিলেই তোমার রাইট হয়ে যাবে, সমস্যা নাই। ওকে, আচ্ছা, এটা কেন আসবে, কারণ আমরা তো বাকি সবকিছু তো ওই যে ইনভ্যালিডে ফালাই দিছি। সো তোমার যখন এইদিকে তুমি যখন পুরোটা কভার করে ফেলতেছো, তোমার তো খালি এইটুকু বাদ থাকে। সো এইটুকু ওইটুকু কভার হয়ে গেলে প্লাস ইনভ্যালিডটাও আমি বাদ দিয়ে দিছি, তো তুমি লাস্টে তুমি এলস এর ডিরেক্ট লাইনে করে ফেলতে পারবা। ওকে, তোমাদের টাইম নষ্ট না করে তোমাদেরকে আই হোপ যে তোমাদের সব কিছুরই মোটামুটি হচ্ছে বেসিকটা বুঝাই দিছি। অ্যান্ড আজকে আমরা এখানে পঞ্চম অধ্যায় এটা শেষ করতেছি। আমি শুরুতে যে কথা বলে স্টার্ট করছিলাম যে তোমাদেরকে এমসিকিউ দেখার চেষ্টা করছি, এমসিকিউ ইনশাল্লাহ এরকম টাইপ থেকে আসবে, এর থেকে কিছু এদিক ওদিক হইতে পারে, ট্রু। তো তোমাদের ক্লাসটা কি হবে, এই ক্লাসটা করার পর একটু টেস্ট ব্যবস্থা করো। ওই যে প্রথমে বলে দিলাম যে একদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তোমাকে একটু সি প্রোগ্রাম পড়তে হবে আমার এই ক্লাসটা করার পর, যদি তোমার আগে থেকে পড়া থাকে। আগে থেকে পড়া নাই, বাদ দাও, দরকার নেই সি প্রোগ্রামে। ওকে, তো সবার জন্য শুভকামনা, ইনশাআল্লাহ তোমরা বেশ ভালো মতো প্রিপারেশন নিয়ে হচ্ছে ভালো মতো পরীক্ষা নিতে পারবা। এইটা আমার সেকেন্ড লাস্ট ক্লাস ছিল, এরপরে জাস্ট একটা ষষ্ঠ হতে তোমাদের সাথে একটা টেস্ট পেপার ক্লাস নিবো। তারপরে ইনশাআল্লাহ পরীক্ষার আগে হয়তো তোমাদের সাথে দেখা হবে 100 এমসিকিউ, একটা স্পেশাল এমসিকিউ নিয়ে পরীক্ষার জন্য একটা স্পেশাল হচ্ছে তোমার কি বলবো সাজেশন টাইপের। সো তার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ, তোমার সাথে খুব দ্রুত দেখা হচ্ছে ষষ্ঠ অধ্যায় টেস্ট পেপার সব ক্লাস নিয়ে। আসসালামু আলাইকুম।